ওই জন্যই তো ফাঁদে পা দিচ্ছি না আমি। নাও অঙ্ক বই পারো। আরে বাবা অঙ্কটা করতে দাও, সব দেবো। আমি যদি আমি কিনে সবাই মাইন্ড করছি বাড়ি দিব না এরকম করে আরে আমি যখন রাতে শোনো 11টা থেকে 2টো পর্যন্ত ঘুমাতাম, উঠে তখন আমি বলতাম এ লোক ভালো না, 3 ঘন্টা ঘুমায়। আচ্ছা আগের দিনে 4টে সূত্র লিখেছিলাম না? হ্যাঁ বলো তো শুভজিৎ 4টে সূত্র কি ছিল? পড়ে আসুনি না? সঙ্গীতা বলো। আচ্ছা কে পড়ে এসছো 4টে সূত্র? 4টে সূত্র বলবো? একটা হচ্ছে বৃদ্ধির হার ইকুয়াল টু বৃদ্ধি বাই হচ্ছে পূর্বের মান, কিন্তু 100% পূর্বের রাশি, আর হচ্ছে হ্রাসের হার ইকুয়াল টু হ্রাস বাই হচ্ছে পূর্বের রাশি ইনটু 100। আমাদের সবই মনে আছে শতকরা কি যেন বলে আগের সূত্রটা কিসে সেটা বলে দাও। শতকরা ক্ষতি দাদা ওই বইগুলো শতকরা ক্ষতি ক্ষতি লাভ মনে করছে না ভুল কর যারা বলে লাভ বাই পূর্বের রাশি 100 এটা হচ্ছে চুপ কত ক্ষতি বললাম তো লাভ লাভের শতকরা মোট লাভের আগের দিন কোন কোন অঙ্ক করেছিলাম? আগের দিন কত অঙ্ক হয়েছিল আমি বলেছিলাম? বলো শুভজিৎ বলো আগের দিন কত দূর অঙ্ক করিয়েছিলাম? শুনে নাও কথা বলবো না, যারা যারা করে এনেছো মেলাবা, ভুলরে ঠিক করে নেবা, যারা করে আনোনি প্রথম থেকে টুকবা। 112 পাতা কষে দেখি 11 9 নাম্বার প্রশ্ন। কোশ্চেনে বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বইটির উপর লেখা দাম, ধরো যে কোনো জিনিস বাজার থেকে যখন তুমি কিনছো সেই জিনিসের উপর একটা দাম লেখা থাকে, সেটাকে আমরা কি বলবো? ধার্য মূল্য। কি বলবো? এমআরপি বা ধার্য মূল্য। দোকানদার কি করে? সেই ধার্য মূল্যের উপরে ডিসকাউন্ট দেয়, তাই তো? তাহলে এখানে বইটার দাম ছিল 200 টাকা, তৃষা মিলন দাকে প্রথমে 10% ছাড় নিল, তারপরে 10% ছাড় দেওয়ার পরে আবার 5% নিল। মিলন দা দোকানদার, তার মিলন দা ছাড় দিয়েছে, তাহলে আমরা লিখে ফেলি যে বইটির লিখিত মূল্য, বইটির লিখিত মূল্য সমান সমান 200 টাকা। বইটির উপর লেখা দাম লিখলাম, পেরের কালি খুব মোটা মোটা বলছে, পেরের কালিটা ডিস্টার্ব করছে, পাল্টাতে দরকার যে কালিতে হয়। আচ্ছা লিখিত মূল্য 200 টাকা,
প্রথমে 10% ছাড়ে, প্রথমে 10% ছাড়ে আমি লিখেছি প্রথম ছাড় হবে না। বিক্রয় মূল্য সমান সমান 200 মাইনাস 200 এর 10%। তুমি একবারে করতে আমি একবারে 200 গুণ মাইনাস 200 গুণ 10/100 শূন্য কেটে কেটে গেল, তাহলে 200 মাইনাস 10 দুগুণে 20 সমান সমান 180 টাকা। বলো ও দাদা ওই কি নিয়ে করেছো নাকি? আর একটা কথা বলবো দাদা, আমি হচ্ছে ওই একবারে 200 টাকা মাইনাস করি, প্রথমে হচ্ছে বের করে নিয়েছি কত টাকা ছাড় করে তারপর 200 টাকা মাইনাস করি। বলো সঙ্গীত কি বলতেছো? তাহলে অত লিখে আচ্ছা দেখো। আচ্ছা এবার যদিও এই ব্যাপারটা হচ্ছে কি, যখনই 10% ছাড়ের উপরে 5% ছাড় দেয়, এই দুটো ছাড়কে এক লাইনে একটা সূত্রে করা যায়, ঠিক আছে? ছাড়ের উপরে ছাড়, এবার সেই সূত্র যদি মনে না থাকে পরীক্ষার সময় পারবো না, ওই জন্য একবার ছাড় বার করে নিলাম, এরপরে আরেকবার ছাড় বার করে নিলাম, ঝামেলা শেষ। তাহলে আমরা কি লিখবো? অর্থাৎ এবার 180 আবার 5% ছাড়ে, আচ্ছা ছাড় দিতে বিক্রয় মূল্য হবে, দেখো তাহলে প্রথমে 10% ছাড়ে বস্তুটার বিক্রয় মূল্য হলো 180 টাকা, 180 ইনটু 5/100। তাহলে এখন এই 180 টাকার উপরে আবার 5% ছাড় হবে। কি রে এবার আবার এবার আবার বা তুমি একবার আবার লেখো না, আবার 5% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে, এবার এই একই হলো। তাহলে বলো, তাহলে 180 টাকা ছিল বিক্রয় মূল্য, এর উপরে আবার 5% ছেড়েছে, তার মানে কি 180 থেকে 180 এর 5% টাকা কি 5, তাহলে 180 মাইনাস 180 গুণ 5/100, 100 শূন্য শূন্য কেটে গেল, 5 গুণে 10, 2 দিয়ে 18 কাটে 9, 180 থেকে 9 কাটলে কত? 171। 171 টাকা। তুমি এটা পড়েছো না? ওই দেখতে পাচ্ছি মিলন দাদা বইয়ের উপর প্রতিবার ছাড়ে আছে যে বলে মিলন দা বলে না, মিলন দা আমি টাইপ করে দাও বিনা লাখে আরো অন্য অঙ্ক করছে যে সেটা হলো ঠিকই আছে দাদা ওটা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় বাংলায় 5 লিখে ফেলছে, ওটা ভুল হয়েছে। তাছাড়া আর কোনো ভুল নেই। এবার বিষয়টা তুমি একবারে যখন লিখতে পারবে, তুমি বিগ করে বলে একবারে, তুমি কেন দুবার দুটো লাইন বড় বড় করে করছো? এটা নিজে নিজে বলেছো তো, এটা কি বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি জায়গার মধ্যে এটা লিখে এটুকুর মধ্যে দৌড়ে যাবে, বেরেন না রাজের ভাষা রাজ না এক জায়গা থেকে। রাজ এটা আচ্ছা অলমোস্ট একই রকম, তুমি একই রকম করেছো, অসুবিধা নেই, যেটা বুঝতে পারছো বলছো, অসুবিধা নেই। আমি কিন্তু বাংলায় পাস লিখছি দাদা, একবারে করলে তোমাদের টাইমটা অনেক কম দেবে। আচ্ছা এরপরে প্রশ্নতে উত্তরটা লিখে নাও। খারাপ হয়ে যাবে তুমি। কি হলো? মোট ছাপতে হলো 15%। মানে 5%। আসলে এভাবে হয় না। আমি করেছি, এই করেছি, আমি করেছি, এভাবে হয় না। যদি তোমার খাতাটা বুঝতে পারো আর তোমার হাতে খুব গতি থাকে তাহলে ওটা করবে। কারণ অঙ্কটা 2 মার্কে দেবে, 4 মিনিটে তো করতে হবে। আরে কেউ কিন্তু আশা করো না এই অঙ্কটা পরীক্ষায় 4 মার্কে দেবে, এটা 2 মার্কে দেবে।
একে দিলে মুখস্থ করে যাবে, একবারে উত্তর বসে। কাকে খেলে মুখস্থ করে যাবো? আরে একে দিলেও তো সহজ সহজই লাগছে, একবারে করে দেবো 200 বিয়োগ আচ্ছা 10-এরটাও, 200 বিয়োগ 19 করতে পারে আইডিয়া। 10-এর প্রশ্নটা দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। কোশ্চেনে কি বলেছে, একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। আচ্ছা এটা না আমরা শোনো, যখনই শতকরা কোথাও কোনো পয়েন্ট আউট দেওয়া থাকবে না, ধরে নেওয়া যে মোট জিনিসটা ছিল 100, মোট জিনিসটা 100 x হলে অঙ্ক বড় হয়ে যাবে, তাহলে আমরা কি লিখবো, হ্যাঁ আমি ঠিকই ভেবেছিলাম ভাই এভাবে লিখবো যদি ত্রৈরাশিক পদ্ধতিতে বলেছে তো। ত্রৈরাশিক পদ্ধতি যদি আস্তে আস্তে কি? ঘড়ি দেখি তো দাদা আমরা সবাই কি বলেছে, আচ্ছা এই ক্ষেত্রে হ্যাঁ ধরেছি কি x এর মান বেরোবে, হবে হবে ধরে নিলে হবে। আচ্ছা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক হয়, হ্যাঁ বলো। অসুবিধা যদি নেই। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক হয়, তবে বর্গক্ষেত্রের তবে 10% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের 110 বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে, 100 দেখো 100 তো ছিলই, তার সঙ্গে 100 এর 10% বাড়বে প্লাস 100 এর 10%। হ্যাঁ বলো সঙ্গীতা, আয়নাতে দেখা যাচ্ছে শূন্য শূন্য কেটে দিলাম, 10 আর 100 যোগ করলে কত, 110 মাত্র 110। এবার আমরা লিখবো কি গণিতের ভাষায় সমস্যাটি, ওটা এটা 10 দিয়ে যোগ করতে হবে না। তাহলে আমি এখনই ওটা তো 100% করে দিচ্ছি না না ওটা ওই যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, শ্রেয়া তুমি কোথায় দেখতে পাচ্ছ, মানে পিছিয়ে বসো, ওই না আবার হ্যাঁ কাটবো, ও দাদা এটা তৈরাশিক পদ্ধতিতে কেসে করে মানে কি করে করব ক্যান্সেল করে আমি ওটাই করছি, আরে কিছু না বল কি মানে এক লাইনের অঙ্ক তৈরি করে বড় হবে। হ্যাঁ এই এক লাইন দাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো, নয়তো ভাগ্য হলো প্রথমবারে করে দিচ্ছি, অন্যবার আমি এটা বলি ওই চ্যাপ্টার শেষ হবে তারপরে করবো, ওই ভালো লাগে। তাও তাই খালি করতে পারতে জায়গা তুমি এটা পরীক্ষা নিলে এই অঙ্কটাই দিলে তখন কি হবে আচ্ছা গণিতের ভাষায় কি বার করতে বলেছে কোশ্চেনে, বৃত্তিতে বাহুর দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফল শতকরা কত বার? আচ্ছা এখানে বার করতে বলেছে কি ক্ষেত্রফল শতকরা কতটা বাড়লো, ক্ষেত্রফল শতকরা কতটা বাড়লো সেটা বার করতে বলেছে। তাহলে আমরা এখানে কি বলছি, শুধু ক্ষেত্রফল বার করবো, শতকরা বার করবো, শতকরা পরে বের করব। পরে বের করব 100% দিয়ে। আচ্ছা গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা এখানে বার করবো কি পূর্বের ক্ষেত্রফল লিখবো যে ক্ষেত্রফল, তোর জন্য আমি বলে দিলাম লিখবো হচ্ছে ক্ষেত্রফল, আর এদিকে লিখবো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমাদের এই এককগুলো কি হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য কোনো একক হলো, বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা এখানে একক হবে, আর এখানে বর্গ একক হবে। কেউ দাদার মধ্যে এত খাটনি করে দিক থেকে আর আমি এখানে সারাদিনই থাকবো।
আচ্ছা 100 একক যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? বলবো 100 স্কয়ার 100 গুণ 100 মানে 100 ওই স্কয়ার একের পেছনে চারটে শূন্য। মানে হচ্ছে একের পেছনে 4টে শূন্য। চারটে। এখন বলেছি কি 10% বাহুর দৈর্ঘ্য বেড়েছে, হ্যাঁ। তাহলে হবে 110 বাহুর দৈর্ঘ্য হবে কি 110 110 একক। তাহলে সেই ক্ষেত্রে কত হবে? কোশ্চেন মার্ক দাও তো না না তোমরা তো এক না কোশ্চেন না, question mark কি? কোশ্চেন কোশ্চেন ও স্যার না জায়গায় যে স্টার দিয়ে করা স্টার দিয়া আছে দেখলাম আরে স্টার এক্স ঘোড়ার ডিম কিছু দিয়ে করে ঘোড়ার ডিম হবে হয় না। ব্রাভো ওটা হচ্ছে এখানেও কি ওই সব ধাপ লিখতে হবে না প্রথম ধাপ ধাপ আমরা কি বলতে? কি বলতে? অঙ্ক পুরোটা করে নিয়ে পরে আবার তৈরি শিক্ষা করতে এত বড় হয়েছে ওটা প্রথম ধাপ লিখতে হবে সব তাহলে আগে থেকে লেখা start করো। ছোট করে করো ধাপ ওটা লিখতে বলতে হবে। উত্তর কি বলেছে দুটোর মধ্যে একটা তিনটে ইয়ে তো নেই এক্ষেত্রে এটা ব্যস্ত সংগ্রহকে এটা লিখতে হবে ও তাহলে একটু ওটা লিখছিলাম না আচ্ছা এক্ষেত্রে আচ্ছা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বাড়ে ক্ষেত্রফল বাড়বে সম্পর্ক জানো তো আমি বলছি সরল হলে হবে না উত্তর মিলবেই না মিলবে। স্যার আজকে মেরে হেলছিল আমাদের হাফ মিলবে, দেখছো? স্যার কি বলছিলাম এটা কথা দা 21 ও দাদা এই দেখো স্যারকে বললাম দিদি বললাম কোনদিন বাপের জন্মে মিলবে দাদা এই দেখো দেখো ও দাদা দেখো স্যার বলছে এটা সেট করে দিয়েছো হ্যাঁ বাহুর দৈর্ঘ্য 100 হলে ক্ষেত্রফল 100 আমি কি জানি পার কি স্যার করে আরে ওই লোকের মাথা খারাপ। ওগুলো তুমি উত্তর 21 বার করতে হবে বার করে দিতে উত্তর 9 না, না, উত্তর বলে দিতে হবে। উত্তর বলে দিতে হবে। উত্তর 21 বলে স্যার কি কথা বলবো স্যার কে অঙ্ক বলবো আরে, এটা ফাঁকাটা সব বেরিয়ে যাবো। এই শোনো লেখো এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে আলোটা করতে পারলে ক্ষেত্রফল কেমন সমানুপাতিক সরল সমানুপাতিক ভালো এটাকে দাও ওদের রাস্তা খুব বকতে হবে। ওদের সমানুপাতিক হলো ও দাদা, এখানে তো তবে কার হাসি পাচ্ছে ওই যে ফায়ার করো কার হাসি পাচ্ছে না আচ্ছা গণিতের ভাষায় সমানুপাতিক হলো কি বলতো তাহলে 100 ইস্টু ইস্টু প্লাস ডবল ইস্টু 110 ডবল ইস্টু 10,000 ইস্টু জিজ্ঞাসা তাই তো অতএব নির্ণয় হ্যাঁ 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 ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল সমান সমান আচ্ছা চতুর্থ পদ সমান শর্ত কি বলবো বলবো মধ্যবর্তী পদ ওই পদ যে দুটোটা আছে সবকটা উপরে আর ওই প্রথম পদ 110 1 2 ইনটু 10,000 10,000 বাই 100 বাই 100 তুমি বলেছিলে সম্পর্ক কোণাকুণি আর মধ্যবর্ত মধ্যবর্তী ওই তো একই ব্যাপার তার জন্য প্রক্রিয়াটা হলো কাটাউট করবো দেখো উত্তর বেরোবে না বেরোবে না ওই কথা হচ্ছে 21 বেরোবে। ওই যে দুটো শূন্য কেটে দিলে কমন হয়ে যায় এত অঙ্ক ভুলে যাবে। এখানে ছোট ছোট ঠিক করে নাও অঙ্ক ভুলে যায়। চলো পারে দাদারা পেরে গিয়েছে কি হবে দাদা পুরো মুছে না দাদা ওইটা বলে তো পুরো করে কাজ আবার বলে আমাদের করা। কিছু মানা যায় দাদা
ব্যাটারিটা কাজ করছে না। তুমি কি করছো আমরা করতে পারি, আমরা বলো। আমরা পেয়েছি ভালো কিন্তু ছেড়ে বলো ছেড়ে বলো লেখো অথের পূর্বে এরপরে লেখো এসব কেটে দাও আমি তো বলছিলাম তো লিখেছিলাম ও দাদা, তারপরে এই বইগুলো ঠিকই ঠিক আছে। ফালতু কথা লিখলাম ও কাকাটা ঠিক আছে। কোনটা কি তুই বল খালি টিপে বেশি লিখতে হবে না ও দাদা, দাদা, বলো, বলো। তাহলে কাকাটা ঠিকই হবে। বলো বলো ট্যাগ যোগ কথা বলে ও দাদা, চ্যাট উপরে গুলো না এই যে এই যে এই যে তোমাদের যে ছক ছিল না ছকের নিচে ছক থেকে কিরকম আমরা জানি সেটা। একবার উত্তর বেরিয়েছে হ্যাঁ পরে ক্যালকুলেশন করতে হবে তাহলে কতটা পেজ না? পূর্বের ক্ষেত্রফল ইকুয়াল টু 10,000 বড় মিনিট আজকে আমাদের খুব ভালো হয়। আচ্ছা এবং নতুন ক্ষেত্রফল হ্যাঁ এরপরে ধরেছি হ্যাঁ বলো 110 ইন্টু 110 বর্গ একক আচ্ছা 11 করে কত হইব 121 তারপরে দুটো শূন্য বর্গ একক ঠিক আছে আচ্ছা এইবার ধরেছি ওটা কি হলো 11 110 তাও হবে। আচ্ছা এবার লিখবো কি অর্থাৎ কোনটা বেশি সংশোধিত ওইটা হবে না, অন্য বক্স হবে দাদা বললো তো তোর ও আবার বক্স করতে হবে। ও থাকে বললো না দাদা, তাহলে এসব কাটতাম না দাদা। এই কাকা মানে তোমার থেকে ভালো অঙ্ক শেখায়। বললি আর বিশ্বাস করলো ও দাদা, আমি কোন না এদার আগে দাদা আগে বললি বললো আমি আর। কেন ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধি এবার ভুল হবে না তো বলো। না একবার যদি কাটতে হয় না দেখবো তাহলে আচ্ছা দেখো আগেকার ক্ষেত্রফল কত ছিল প্রথমের ক্ষেত্রফল কত ছিল 10,000 তাহলে যখন ক্ষেত্রফল 10,000 ছিল সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছিল 121 দুটো শূন্য মাইনাস 10,000 মানে 12,100 থেকে 10,000 বাদ দিতে হবে তাহলে 12,100 থেকে 10,000 বাদ দিলে কত ও দেখতে পাচ্ছি 2100 2100 বর্গ একক তাই না এবার বলেছি কি কোশ্চেনে বলেছে না শতকরা শতকরা মানে হিসাব করতে হবে যে 100 তে কত যদি আগেকার ক্ষেত্রফল 100 বর্গ একক হতো তাহলে এখন ক্ষেত্রফল কতটা দাদা বৃদ্ধি হলো বলো বাইরে যাবো বাইরে যাবা যাও। টাইম হয়ে গেছে যাবো। না কাউকে নিয়ে যেতে দিবা না অত কোশ্চেনে কিছু নেই তুমি কি যাবা যাও তাহলে এই ক্ষেত্রে পূর্বের ক্ষেত্রফলের সঙ্গে এটা তো তার মানে সরল হবে না দাদা। ক্ষেত্রফল বৃদ্ধি সরল সমানুপাতিক তাই তো তাহলে অতএব সমানুপাত কি হলো তাহলে সমানুপাতটি কি হচ্ছে আসো ও দাদা যাবো। যাও অতএব নির্ণয় কি বলছে? ক্ষেত্রফল বৃদ্ধি হ্যাঁ তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হবে ওই যে 100 নিচে আসবে। ওই 10,000 নিচে যে আসবে একই ব্যাপার। উপরে যাবে কে মাঝের দিকে 100 গুণ 2100 আচ্ছা তাহলে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে গেল এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে গেল তাহলে হলো কত 21 বর্গ একক
অথে শতকরা উত্তর কত আছে গো? তুমি একদম ঠিক করেছো এবার। বৃদ্ধি 21। কি অতি শতকরা বৃদ্ধি 21? তাছাড়া উত্তর লিখছে আমি একদম অতি শতকরা বৃদ্ধি। হ্যাঁ বলো। আগেরবার কেটেছে, এবারও কাটতে দেখো কেমন লাগে। কত কেটেছে আগেরবার? 6 কেটেছে। দুটো অঙ্ক উত্তর লেখা নিয়েছে না? ও না, উত্তর ভুল লিখেছে। এরকমও করে দাদা উত্তর আমাদের দিলে তো বাংলা স্যার বিশাল ফাঁক দিয়েছে, বলে যে উত্তর লেখার দরকার নেই, ওরা দাঁড়িয়ে তলায় রাখ দিয়ে এ এনে সেটাকে তলায় ভেজি ভেজি করে সাইন করে খাতা ছেড়ে ফেলবে সেই দিক পিকেএস না 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 ও নিচের বারান্দার লাইট চলছে? না না জ্বলছে না, লাইট চলছে? আমার বারান্দাটা জ্বলছে, এটা জ্বলছে। ও আচ্ছা ঠিক আছে। ওটা রাজ ভয় পেয়ে ও যাই বল, আমি একটু জল খেতে যাবো। ও আসবে ও আসেনি, এরপর কিন্তু আমি যাবো। তাহলে একটু বলো। তারপর আমি যাবো। আচ্ছা অমিতের নিজে করেছিল তো? কৃষ্ণা পেয়েছে জল নিজে করে দিয়েছে। আমার জল কৃষ্ণা পেয়েছে কত লোক আছে মানে দিদি আছে, দাদা আছে। আমার জল কৃষ্ণা পেয়েছে এই তুমি করে এনেছিলে? নিজে করেছো তো? টাকা করে কাকা। নিয়েছে। আর ত্যায্য কাকা করে দিল কাকা কাকার নাম কি? ত্যায্য দিতে হবে। কাকার নাম কি? ওই দেখো, দেখেছো দাদা? শিকার তো চিল্লামি একটু শোনা যায়। অমিয় অমিয় ঘোষ। অমিয় ওর কাকা, এবার ওর পাড়ার লোক হয়ে বলছে। ওই এত কাটাকুটি করে মাথার শতকরা উপর বৃদ্ধি। শতকরা বৃদ্ধি। এত কাটাকুটি করে মাথার উপর দিয়ে আর কোনো না এই শোনো, যারা অঙ্কটা বুঝতে পারলে একটু বলে দেবো। কোশ্চেনে বলেছে না শতকরা ক্ষেত্রফল বিস্তার কতটা? শতকরা মানে হচ্ছে 100 ভাগে কতটা বৃদ্ধি হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যখন 100 ছিল ধরেছিলাম, তাই তো? তখন ক্ষেত্রফল কত ছিল? 10,000। দ্বিতীয় ক্ষেত্রে 10% বাহুর দৈর্ঘ্য বাড়লো, কত হলো? 110 একক। সেক্ষেত্রে ক্ষেত্রফল 12,100 বর্গ একক। তাহলে পেলাম কি 10,000 বর্গ একক যদি ক্ষেত্রফল থাকে, তাহলে সেক্ষেত্রে বৃদ্ধি পেয়ে হয় মানে বৃদ্ধি পায় কতটা? 2100। মানে তাহলে শতকরা বার করতে বলছে, তার মানে কি 100 বর্গ একক যদি থাকে তাহলে কতটা বাড়বে সেটা বার করলাম। এবার এরকম হলো কেন? শতকরা বলেছে বলে 100 হয়েছে। না আগেরটা আমি করেছিলাম কি বলতো, ওই আগে ক্ষেত্রফলটা বার করে নিতাম, তারপর শতকরা তারপর শতকরা। কিন্তু ওখানে প্রবলেম হচ্ছে কি বলতো, যেগুলো যে স্কোয়ারের যে ফাংশনটা হয় ওটা হচ্ছিল না, ওই জন্য শুয়ে যাবে শুয়ে যাবে ও হ্যাঁ যাবো দাদা, চলে এসছো। এটা বলা হয়ে গেছে। না আমি মেমা ওর পর আমি বলছিলাম তো তাহলে এবিলি পাস করেছি কি করে মেয়ের পায়ে দাদা এই যে শুচ্ছে কত দূর থেকে যাচ্ছে আমি কি হবে দেখো দাদা দাদা কি যাব করে দাদা এবার বলছি মেয়ের পায়ে আমি জিজ্ঞেস করবো বলছে বলছি মেয়ের পায়ে নুপুর পড়ে গেল। সে মেরে আচ্ছা ছেলেরাও করে। ছেড়ে পড়ে হ্যাঁ নাচ ছেলেরা বালা পড়ে জিজ্ঞেস করো দাদা বিদ্যুৎ স্যার পড়ে গেল কালার আমি জানিতে চুপ থাকো এই প্যান্টটা ছেড়ে মারো। এটা ছিঁড়ে তো সেই স্ট্রাকচার ও দাদা এরকম করো এরকম করে ধরো দেখি ধরে আরে যাচ্ছি না এই বুঝে ফেললাম। আমি বাড়িতে দেখছিলাম 11 প্রশ্ন। ধরে কাটতে মারবো 11 প্রশ্ন। কান দেখে করেছে পড়েছি সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 11 প্রশ্নটা বলেছে দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। ভালো করে বুঝবো।
কোশ্চেনে বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। আসো চলে আসো। পড়ে যাচ্ছিলাম সময় মতো বিল দিলে আচ্ছা দাও তোমাদের লাইটটা জ্বেলে দিয়ে আসি। মাথা ঘুরে গেছে সেল নেই এই শোনো তাহলে এখন বলো তো বিদ্যুৎ বিল টোটাল যে বিদ্যুৎ বিল সেটা যদি 100 টাকা হয় তাহলে 15% ছাড় পেলে কত টাকা হবে? কি বললে সম্পূর্ণ বিদ্যুৎ বিল যদি 100 টাকা হয় তাহলে 15% ছাড় পেলে কত টাকা হবে? ছাড় মানে কমবে। তার মানে হচ্ছে 100 টাকায় না যদি 85 টাকা বিল জমা দেয় তাহলে আসল বিল ছিল 100 টাকা 100 টাকা। কোশ্চেনে বলেছে কি 54 টাকা ছাড় পেলে 54 টাকা ছাড় পেলে তার মানে না 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 তাহলে আমরা এটা বলি যে 15 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিল হয় 100 টাকা 1 টাকা ছাড় পেলে কম হবে 54 টাকা ছাড় পেলে কত হবে? ইজি বেরিয়ে যাবে। হয়ে গেল ওই কি নেমে করেছো তাতে হবে। ও না ভাই এই তৈরি শিখে করেছো হবে তৈরি শিখে করলে হবে। হ্যাঁ সুয়ান্নকে হচ্ছে 15% ভাগ করে দিলে তো বেরিয়ে যাবে হবে না করলে এই লেখো লিখবো যে এটা কত নম্বর অঙ্ক 11 লিখবো যে যদি বিদ্যুৎ বিল 100 টাকা হয় যদি বিদ্যুৎ বিল 100 টাকা হয় তবে 15% ছাড়ের ক্ষেত্রে 15% ছাড়ের ক্ষেত্রে হয়েছে। কোশ্চেনে কি কি পয়েন্ট দেওয়া আছে? কোশ্চেন তুমি কি ঐকিক নিয়মে করেছো? এই তৈরি শিখে করেছো? আচ্ছা আচ্ছা কে কে করে এনেছো একটু বলো তো। ও একাই একটা দুটো তিনটে চারটে সবাই কি তৈরি শিখে করে এনেছো? তৈরি শিখে দেখে করেছি ভাই করে নিয়ে আচ্ছা দেখো তাহলে যদি বিদ্যুৎ বিল 100 টাকা হয় তবে 15% ছাড়ের ক্ষেত্রে কোশ্চেনে কি বলে দিয়েছে দেখো কোশ্চেনে বলে দিয়েছে কি 54 টাকা ছাড় পেলে মানে আমাদের অঙ্কটা স্টার্ট করতে হবে ছাড় দিয়ে কি দিয়ে শুরু করতে হবে আর ছাড় দিয়ে আর কি বার করতে বলেছে বিলের পরিমাণ কত বলেছে তার মানে কি 15% ছাড় মানে 85 টাকা লিখলেই হবে ছাড়ের ক্ষেত্রে সেন চলেছে ওটা ছাড়ের ওর উপর আমি যাবো ক্ষেত্রে কিন্তু হ্যাঁ ছিল 100 মাইনাস 15 সমান সমান 85 টাকা না ছাড়ের ক্ষেত্রে বলেছে ছাড়ের ক্ষেত্রে বলেছে আচ্ছা ছাড়ের ক্ষেত্রে যদি বিদ্যুৎ বিল 100 টাকা হয় তবে 15% ছাড়ের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ বলে 100 টাকায় ক টাকা ছাড় হবে না না ছাড়ের পরিমাণ কত হবে 100 এর 15% কত হবে 15 টাকা 100 এর 15% তাহলে 100 গুণ 15 বাই 100 100 কেটে গেল তাহলে কত হলো 15 টাকা এই কাপ কি হবে টাকা পয়সা হলো কোশ্চেনে যেহেতু ছাড় দিয়েছে সেহেতু আমরা অঙ্কটা কি দিয়ে করব ছাড় দিয়ে করব 15 টাকা ছাড়ের ক্ষেত্রে মোট বিল হয় 100 টাকা লিখব অতএব 15 টাকা ছাড়ের ক্ষেত্রে মোট বিল আমি জীবনে এত লিখা হয় 100 টাকা 15 টাকা ছাড়ের ক্ষেত্রে 15 টাকা ছাড়ের ক্ষেত্রে মোট বিল হয় 100 টাকা তাহলে 1 টাকা ছাড়ের ক্ষেত্রে কম হবে না বেশি হবে কম হবে তাহলে কি লিখব 1 টাকা ছাড়ের ক্ষেত্রে তুমি আগে বলতে পারলে না মোট বিল হবে কম হবে না বেশি হবে 100 বাই 15 টাকা তাহলে 100 বাই 15 টাকা হলো তাহলে শেখর কি কিছু বুঝতে পারছো আমি নেব কথা ভাগ করলে হবে না এটা হবে না
দিচ্ছ না ভাও ভাও আচ্ছা তাহলে কি লিখবো এখন আমাকে বইয়ে ক টাকা ছাড় বলেছে 54 টাকা লিখবো অতএব 54 টাকা ছাড়ের ক্ষেত্রে মোট বিল মানে 100 বাই 15 গুণ 54 না হবে কম হবে না বেশি হবে বেশি 100 বাই 15 গুণ 54 টাকা টাকা পয়সা কাটাকুটি করবো পয়সা মাসা আমি তো পয়সা বলবো না কাম করতে আমি আচ্ছা ভাই আরে ঠিক আছে কাটাকুটি করি আচ্ছা 3 দিয়ে 15 কাটে 5 3 দিয়ে 16 কাটে 3 একে 3 একটা 24 5 দিয়ে 18 গুণ 36 5 একে 5 5 20 আমি মার করে 100 তাহলে 18 গুণে কত হলো 360 টাকা মাত্র 36 একটা 0 টাকা তাহলে আমাদের অঙ্ক 3 লাইনে কমপ্লিট উত্তর লিখে দেবে একবারে খাতা দিয়ে ওদিকে তাকাও কেন তাও ঘড়িয়াকে দাও বিদ্যুৎ বিলে পাওয়া ছাড় 15 টাকা হলে মোট বিদ্যুৎ বিল পড়লো 100 টাকা 54 টাকা হলে তুমি দাও আমি দেখিনি দাও 15 টাকা ছাড় হয় যখন বিদ্যুৎ বিল 100 টাকা সেম হবে তুমি লিখেছো তো যদি পড়ে ও দাদা এদিকে আসো ফোন করবো যদি বলে যাও বলে ঠিক যদি বলে যাও করে ঠিক ফোন করবো আমি বলে দিলাম আমাকে তুমি বুঝা 15 54 ভাগ কেন এইটা তুমি বুঝতে পারলে আমি তো বুঝাই কাকার পদ্ধতি দাদা কাকার পদ্ধতি দাদা শিখি দাও দাদা আছে আমি পরে খেতে পারি দাদা অঙ্ক কি আছে কিন্তু লেখা ভালো আছে কিন্তু লেখা লিখলে ঠিক করতে বলাই তো আই এবার খাতাটা দাও তো আমি দাদা তোকে খুব লাগছে তোমার কালিটা আর অঙ্ক শেষ না আমি শিশির ভিতরে কি এই বুঝে পেলাম না ওইটা বুঝি আমি বুঝলো আচ্ছা 12 কোশ্চেনটা দেখো 12টা বলে দিয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি চিনির মূল্য 20% বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি হয়ে গেছে আচ্ছা দেখো চিনির মূল্য 20% বেড়ে গেছে আগে কত টাকা ছিল দেওয়া আছে কি নেই নেই তোরই 100 টাকা হবে 20% বেড়ে গেছে এখানে ধরাধরি কেন যদি মনে করো চিনির দাম আগে 100 টাকা থাকতো তাহলে শেখর সে 100 টাকাই দেবো 20% যদি বাড়ে আরে মুখ উঁচু করে এদিকে তাকাও যদি আগেকার চিনির মূল্য 100 টাকা কেজি হয় তাহলে 20% বৃদ্ধিতে তো দাম কত হবে যদি চিনির মূল্য 100 টাকা হয় 20% বৃদ্ধিতে দাম কত হবে 100 এর ক্ষেত্রে পার্সেন্টেজের মানটাই ওই মান 20% 20 টাকাই হবে
তাহলে 120 টাকা হবে, বুঝেছে? তাহলে বলেছি কি চিনির মূল্য 20% বেড়ে গেছে, তার মানে আগে বাড়িতে যদি 100 টাকা চিনি ব্যবহার করতো, এখন সেই একই পরিমাণ চিনি ক টাকায় পাওয়া যাবে? 120 টাকায়। ঠিক আছে? সে 100 টাকা তো ওদের সংসার চলে গেছে। আচ্ছা সঙ্গীতা চাও চলে আসো। আচ্ছা আমি এইভাবে কি বলে গো সব ভুল হবে। হ্যাঁ ঠিকই আছে সর্ব। হ্যাঁ বই এরকমই আছে। এই এর ভাবে লেখো, লেখো যে আগে হ্যাঁ বাড়িতে ব্যবহৃত হতো 100 একক চিনি। দাদা এই কপ কেন হচ্ছে দাদা আমার আর কিলো আগে বাড়িতে ব্যবহৃত হতো 100 একক চিনি এবং তার দাম 100 টাকা হয়। 100 টাকা যদি আগে বাড়িতে যদি আগে বাড়িতে ব্যবহৃত হতো 100 একক চিনি এবং তার দাম 100 টাকা হয়, তবে 20% মূল্য বৃদ্ধির ক্ষেত্রে 20% মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, কোশ্চেনে আমাকে কি বার করতে বলেছে? কোশ্চেনে আমাকে বার করতে বলেছে যে কত কমাতে হবে? হ্যাঁ মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, মানে আগে কত টাকা খরচ ছিল? 100 টাকা, আমাকেও খরচ রাখতে হবে কত? 100 টাকা 100 টাকা খরচই রাখতে হবে। তারপর চিনি আচ্ছা রাখতে চিনির মূল্য আচ্ছা রাখতে তাহলে কত পরিমাণ চিনি কম ব্যবহার করতে হবে? কত পরিমাণ চিনি কম ব্যবহার করতে হবে? আচ্ছা তাহলে বলতো 20% যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে এখন ওই চিনির মূল্য কত? 120। তাহলে কি লিখবো? 100 টাকায় 120 এর মধ্যে 100 যোগ 20 বলছেন 120 টাকায় 120 টাকায় নাকি 100 টাকায় 120 এর মধ্যে বুঝলাম না আরে ক্যাম্পাসে চিনির মূল্য বেড়ে গেছে, আগে 100 টাকা ছিল তাহলে এখন 120 টাকা। কারণ 120 টাকায় 100 এর চিনি মানে হ্যাঁ। ও আচ্ছা বুঝতে পেরেছো? 100 যোগ 20 মানে 120 টাকায় এ কে যাবা? কেউ যাবে নাকি? আইনি যাবা? কেউ যাবে না? অমৃতা গেলে যাও। ওদের বেলা কোয়ার্টার যাচ্ছে এই চুপ চুপ চুপ। থাক, থাক, থাক। কি হলো? অন্য কি সমস্যা ওখানে? আর মিঠুর জায়গা কোথায়? কোথায় বসলো? হ্যাঁ, সব সবাই দাদা দাদা করছে আমাকে ডিস্টার্ব করছে দাদা এই দেখো 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। তাহলে 1 টাকায় চিনি পাওয়া যায় কম না বেশি? বেশি কম কম তোর জন্য 1 টাকা বেশি 1 টাকায় চিনি পাওয়া যায় কম, তাহলে 100 বাই 120 একক। অতএব 100 টাকায় দেখো আগে কত টাকা ছিল? 100 টাকা। আমাকে এখন বার করতে হবে কি 100 টাকাতে কতটা পাওয়া যায়। অতএব 100 টাকায় চিনি পাওয়া যায় কত পাওয়া যাবে? 100 বাই 120 গুণ 100 একক। ক্যামেরাটা হলো 100 বাই কেটে দাও 120 গুণ 100 বলো। শূন্য কেটে দাও আগে 0 আর 0 কেটে গেল, স্টার দিয়ে 25 4 দিয়ে 12 কাটলে 3, 4 দিয়ে 25 100 কাটলে 25।
হচ্ছে চিনি দেওয়া যাবে না। 25 দিয়ে আচ্ছা কারেন্ট যাচ্ছে না 25 দিয়ে 10 গুণ করলে 250 বাই কত 3 একক ওরা 10 দিতে হবে নাকি? মিঠু খুব চালাচ্ছে কিন্তু বাবার নাম তুলছে সেই দিকে কি মা? তোমার তুলে কার সাথে কার সমস্যা? সামনে এই দিয়ে যে একটু স্কেল দিয়ে দাও। কেন দিছিস কে চিলো। চেলো করে দিতে হবে চিলো। চেলো করে দেওয়ার দরকার নেই আমি তো সবার বহুদিন আগে তোমাদের বলছি কেউ স্কেল আনবো না মার্জিন টানাটানি সব বাড়িতে করে আসবে এখানে শুধু জ্যামিতি বক্স আনবা এসব কোনো দরকার নেই যেমন তোমার যে স্কেল আছে এই অযথা ঝামেলাগুলো হয় বলে আমি এগুলো মানা করি ও দাদা আমি তুমি যে তোমার পেজ স্কেল দিয়ে আছে ওটা মার্জিনটা বানালে 15 সেন্ট হয়ে যাবে আচ্ছা তাহলে এখন 100 টাকায় চিনি পাওয়া গেল কত 250 বাই 3 একক তাই তো তাহলে আমরা কি লিখবো অতএব চিনির ব্যবহার এই কথা না কমাতে হবে দেখো আগে আমরা চিনি ব্যবহার করতাম কতটা 100 একক আর এখন 250 বাই 3 তাহলে 100 মাইনাস 250 বাই 3 একক তাহলে বলো তো অমৃতা লসাগু এখানে কত হবে লসাগু কত হবে 3 লসাগু হবে তাহলে 100 নিচে কিছু নেই মানে বেসিক নিয়ম লসাগু দিয়ে 100 গুণ হয়ে যাবে 300 মাইনাস 250 তাহলে 300 থেকে 250 বাদ দিলে কত হবে 50 শুভদীপ এটা করে এনেছো তো আরে কাকা কেন তুমি ইউটিউব থেকে করে আনো না আমি বলছি তো। কিন্তু কোশ্চেন যদি তুমি বুঝতে পারো কোনো প্রবলেম নেই ফোনে ইউটিউব নেই মানে ফোনে ইউটিউব আছে ফোনে ইউটিউব নেই, বাড়িতে কাকা আছে। ফোনে ইউটিউবে কাকা আছে ইউটিউব আচ্ছা উত্তরে আশা করি এটা দেওয়া নেই নিশ্চয়তে দেওয়া আছে শুনে করেছো না ওই যে 1/2/6 আমি আমি লিখতে পারি না কিন্তু অনেক লিখে নেই ওদের প্রিন্টিং মিস্টেক একক হবে এখানে। হ্যাঁ 16/2/3 প্রিন্টিং মিস্টেক। আচ্ছা আচ্ছা দেখো 16/2/3 ঠিক আছে এই তোমরা চুপ থাকবে না বিশ্বাস হয় না বাইরে গেছে না বলে গেছে দেখে দিও 3 দুগুণে 6 18 তাহলে 16 গুণ 2 বাই 3 তাহলে আমরা তো ভুল ওরে আমরা ভুল বলছিলাম আরে ও ভুল বলছিল না এত বলার কিছু নেই আরে বলছিলাম ঠিক আছে বেশি বলা বলি করতে এরপরে উত্তরটা লিখে দেবো ও কি করছিস 13টা দাদা বাবা দিতে করছিস দিতে করছিস বলে তুমি বলেছিলে 15 দিন পারা হ্যাঁ 13 ওদের তো অল্প অল্প করে। বুঝতে পারলে আমি বুঝেছি আমি ঠিক ওরা আপনার পড়া আমরা অঙ্ক করিনি তাই ওরে বলে পানিশমেন্ট দিবা বলে কাউকে হ্যাঁ, তুমি অঙ্ক করে পানিশমেন্ট দাও তখন আমাদের নাম্বার লাইন দিবা দিবি এটা দিবা তো পানিশমেন্ট করে আমি শূন্য হয়ে যাব আমার দু জায়গায় হাফ হাফ করে বাড়ো। আর আমার এক জায়গায় পারবে যেটা 5 বছর 4 4 5 এই হলে যে ওদের খাতাগুলো ওই এক বছর পরে লিখে দিতে আমি কিছু বুঝতে পারছিস আমি করে একবারে ঝামেলা মিটিয়ে দেয় রোজ রোজ দিয়ে মানে রোজ রোজ ঝামেলা রোজ করে দিচ্ছি যে একটা টপিক মানে একটা সিলেবাস এখন দিলে শেষ হয়ে দাও দাদা দাদা একটা বানানোর রাস্তায় গিয়ে এখন যদি হয়। দাদা হাফ নাম্বার কেটে দিচ্ছে একটা তাহলে বানান ঘরে গেলে তাহলে ঘরে আসে একটা বানান গুলোতে হাফ নাম্বার কেটে দিচ্ছে ওগুলোকে মানা যায় দাদা। এটাই নিয়ম এটা নিয়ম না দাদা ও দাদা তাহলে তোমাকে একটা ঘরে চুক্তি দিই ঠিক আছে ঘরে করে 80 বার তুমি যদি কি হয় না আমাদের স্যার তো আবার মানে কি বলে নাম্বার বলে না নাম্বার দিয়ে দেয় এখন দিয়ে দেয় দাদা হ্যাঁ, বানান ঠিক গুলো আছে। ঠিক করে রাইট নাম্বার বললাম ওই এরকম নাম্বার তৈরি করার প্রয়োজন নেই কি বানানো হলে দশ বানাতে পারবো ঠিক করে ঢাকা দিয়ে বলেছে তুমি কি করবে কি আলাদা কি বলেছিল যে হাফ ম্যাপে অবশ্যই একটা সত্যি কথা সেদিন শুনতে হলো ঠিক আছে স্যারের কাছ থেকে স্যার বলে যখন আমরা মাধ্যমিক খাতা বসে দেখি পাশে নীল কালি কালো কালি 4-5টা পেন আমাদের হাতে হ্যাঁ এগুলো ঠিক করে আমরা বললো বললো আমি একটা বলি পাশে একটা ছেলেও থাকে ছেলেও তো মেয়ে থাকে ঠিক আছে আমি কি করবে হ্যাঁ উত্তর বলে দেয় উত্তর বলে দেয় উত্তর বলে দেয় না ব্ল্যাকমেল করে আচ্ছা মনে করো ধর খাতাতে ওদের কোন রকম মানে কিছুই লেখে নেই বা লিখেছে ওই তো লিখে দিতে করতে পারে ওগুলো বাঁ হাতে স্যার কত লিখবে তখন বাঁ হাতে লিখবে না হাতে লিখবে না যে থাকে ওকে বলে যে ওর হাতে লেখা দেখে একই রকম করে লিখে আর যারা হেভিটা লিখতে পারে না যারা মাধ্যমিক কম পায় তাদেরকে বেশি দিতে একদম ছবি তুলতে চায়ের মতো তাহলে টোকা হয়ে গেছে তো সবার কাউকে দিতে গেলে এবার লিখে দিয়ে দাও যদি চলো এই সেটা দেখে নাও যাও।
কোশ্চেনটা যারা বুঝতে পারোনি তাদের জন্য দেখো কোশ্চেনে বলেছে কি একটা বাড়িতে আগে কিছু পরিমাণ চিনি ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে চিনির দাম 20% বেড়ে গিয়েছে পেছনে বসে যদি গল্প করো তাহলে এখানে আসে কোনো মানে নেই মন্দিরে চলে যাও ভালো হাওয়া হচ্ছে লোকে আরো অনেক জিনিসপত্র দিয়ে সাহায্য করো যাতে গল্পটা জমে এখানে বলতে কোনো লাভ নেই যাই হোক শোনো অঙ্কটাই বলেছে যে একটা পরিবারে কিছু পরিমাণ চিনি ব্যবহৃত হতো আসলেই মনটা কি বলে ট্রেনে গ্লাস নদী কি মারছিলে ট্রেনে গ্লাস আমি মারবো আমি রেখে মারো মারো আচ্ছা ও কামড়াবে না বুঝলে কামড়ে বাবা না ভুলে যাবো কামড়ে বাবা না যা আমরা তো আসলেই না পিচকা আলু আলু সেদ্ধ এটাকে মুখে কোশ্চেনটা দেখে নাও যে ঠিক আছে এই কোশ্চেন শোনো কোশ্চেনে বলেছে যে একটা পরিবারে কিছু পরিমাণ চিনি ব্যবহার করা হতো প্রতি মাসে এখন বলেছে যে চিনির দাম 20% বেড়ে গেছে তবু ওই পরিবার চিনি প্রতি যে খরচটা করতো সেই খরচটা পাল্টাতে চাইছে না বুঝছে তাহলে খরচ একই থাকলে চিনির পরিমাণ নিচে বাজার থেকে কম কিনতে হবে তাহলে কোশ্চেনে বলেছে তাহলে বাজার থেকে কত একক চিনি এখন কম কিনবে বলো তাহলে হিসাব করতে যখন বসলো ওখানে বলে দেয়নি যে কতটা চিনি ব্যবহার করতো আর বাজারে কতটা চিনির দাম ছিল তাহলে ওটা ধরে নিচ্ছি এটা যে যদি আগে বাড়িতে 100 একক চিনি ব্যবহার হতো এবং সেই 100 একক চিনির দাম কত 100 টাকা হয় তাহলে এখন 20% দাম বৃদ্ধি পেয়েছে তাহলে এক্ষেত্রে কি হবে তাহলে এক্ষেত্রে দেখো আগে 100 একক চিনি ব্যবহার হতো তার দাম ছিল 100 টাকা এখন 20% বৃদ্ধি পেয়েছে তাহলে 100 যোগ 20 মানে 120 টাকা হয়েছে 120 টাকায় কত একক চিনি পাওয়া যাচ্ছে এখন 100 একক আমাকে বার করতে হবে কি যে টাকা আগে ওরা ব্যবহার করতো 100 টাকায় কত একক চিনি পাওয়া যাবে তাহলে বর্তমানে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায় 1 টাকায় কম না বেশি কম পাওয়া যাবে তাহলে 100 টাকায় 1 টাকা থেকে বেশি ওদা মানে হচ্ছে আগে 100 টাকা 100 টাকা পাওয়া যেত আর এখন 100 টাকা কত টাকা পাওয়া যায় তাহলে এখন 100 টাকায় 1 টাকা থেকে বেশি পাওয়া যাবে তাহলে 1 টাকায় পাওয়া যেত 100 বাই 20 100 বাই 120 তাহলে 100 টাকায় পাওয়া যাবে 100 বাই 120 গুণ 100 একটা একটা শূন্য কেটে গেল 4 দিয়ে কাটলাম 3 4 12 4 দিয়ে কাটলাম 4 বছর সঙ্গে 100 দেখলাম যে আর কাটাকুটি যাচ্ছে 25 দিয়ে 10 গুণ করলে 250 বাই 3 তাহলে বর্তমানে ওই পরিবার এখন চিনি ব্যবহার করছে কতটা 250 বাই 3 একক চিনি ব্যবহার করছে এবার কোশ্চেনে বলেছে তাহলে চিনির ব্যবহার কতটা কমাবে আগে চিনি ব্যবহার করতে 100 একক এখন ব্যবহার করছে 250 বাই 3 একক লসাগু করলে 3 তাহলে যদি একটু গুণ করি তাহলে 100 নিচে কিছু নেই মানে 3 দিয়ে 100 গুণ করলে 300 আর এখানে 3 এর ক্ষেত্রে তাহলে 250 একে 250 300 থেকে 250 বাদ দিলে 100 মানে 50 বাই 3 ঠিক আছে তাহলে সেটা যেহেতু দিচ্ছে এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে মিশ্রতে নিয়ে গেলাম কত হলো 16 গুণ দশমিকে নিয়ে গেলে উত্তর আসবে না পূর্ণপরীকে উত্তর আসবে কারণ দেখো যে দুইটা আছে না দুইয়ের পাশে তুমি 10 এর পাশে শূন্য নেবা দেখো আবার 3 6 1 এটা 16.2 দিয়ে করতে পারো 16 না 16.666 মানে 6 দুটো 6 নেব উত্তর তো বিরাট উত্তর মিস করতে গরিব স্লো ওই গরিব ফাস্ট 13 নম্বর প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলছে দেখো জল চায়ে জল 13 নম্বর প্রশ্ন জল যেমন বড় জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায় এই বরফ হলে জল হলে আয়তন শতকরা হ্রাস পায় ভালো করে বুঝো কত হ্রাস পায় এর তুই বলে কি হবে 100 একক জল যদি জমে বরফ হয় তাহলে 110 তাহলে 110% হবে এর তুই বলে ও তাহলে 110 একক জল বললো তাহলে তো আবার 100 একক এটা না
ওরা বলতে চাইছে ওটাই করে নিয়ে এসেছিল এখানে কোশ্চেনে বলেছে যে জল জমে গেলে আয়তন 10% বৃদ্ধি পায়, এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কতটা হ্রাস পাবে। তাহলে ধরে নেবো কি 100 একক জল ছিল, সেটা জমলে 10% আয়তন বাড়ছে, মানে কি 110 একক আয়তন হচ্ছে। এখন আমাকে বার করতে হবে যে 100 একক বরফে কত একক জল আসছে। 100 একক বরফে কত একক জল আসছে এটা আমাকে বার করতে হবে। বলছি ওই বরফ বলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। তুমি কি কাজ পাচ্ছ না? ওরা ডিজাইন করতে কে বলেছে? আশেপাশে অনেক কাঠের দোকান আছে, চলে যাও, ওরা ডিজাইনার পাচ্ছে। কাজে লাগছে দেখো যে যদি জল 100 একক হয় তবে এটি জমে বরফ হবে 100 যোগ 100 এর 10% সমান সমান 100 যোগ 100 গুণ 10/100 কিছু বুঝাও একক। ইংরেজি বলতে হবে বুঝলে কি করে হবে তুমি মরি যাবে 100 + 10 করে দেবো একবারে না না 110 একক। তাই কি বললাম 100 একক জল যদি হয় তবে এটি জমে বরফ হলে কত একক বরফ হবে? জমেটা জমে ও জমে জমে বরফ হবে 110 একক। আছে? তাহলে এখন আমরা এটা ওই কি নিয়মে করে নেব। এই করে 110 একক বরফ হলে জলের আয়তন হয় 100, সেখান থেকে আমরা 100 এককের মান বার করব। ঠিক আছে বেশ বড় দেখে লিখব অতএব 110 একক বরফ থাকলে, আচ্ছা বরফ বলে ভালো কথা বলছো, জল হবে বড় 110 একক বরফ বলে জল হবে কত একক জল হবে? 100 একক জল হবে। 100 একক জল জমে যদি 110 একক বরফ হয় তাহলে 110 একক বরফ বলে তো 100 একক জলই হবে। ও তাহলে অঙ্ক করে দিয়েছে না বলো আমি কি বলছি বলো, কে রাখছো? এই যে আমি ডাক ও হ্যাঁ ওখানে 100 কেটে দিলে হবে না 100 কেটে দিলাম 10 হবে, আমি খেয়াল করি। আমার বাইরে বুঝা হবে না চুপ করবো কিছু না 110 একক ও আছে এখানে একটা ভুল নেই একটু ও আচ্ছা এখানে না, এখানে যেটা লিখেছিল 100 একক এখানে একটা ভুল আছে। এখানে ভুল আছে কেন বলছি, কারণ হচ্ছে কোশ্চেনে জলের আয়তন, জলের আয়তন আছে না, তাহলে আয়তনের এককের সামনে ঘন বসে, আয়তনের এককের সামনে তাহলে এখানে এককের জায়গায় আমরা শুনো কথা শুনো, এককের আগে আমরা ঘন কথাটা লিখবো। কি লিখবো? যদি জল 100 ঘন একক হয়, 100 ঘন একক হয় তবে সেটা জমে বরফ হবে 110 ঘন একক। এককগুলোকে তোমরা ঘন একক করে নাও। হ্যাঁ সামনে একটা ঘন বুঝিয়ে দাও তাহলে ঘন তাহলে 110 ঘন একক বরফ গলে জল হবে 100 ঘন একক। আচ্ছা তাহলে 1 ঘন একক বরফ, আচ্ছা অনেকে ভুল করে বরফ জমে লিখে দিও না, দেখি আমি কি লিখে দিই বরফ গলে হবে। হ্যাঁ বরফ জমে বরফ গুলে বলে বড়টা বলে বরফ বলে জল হবে 1 ঘন একক বরফ গলে 110 ঘন একক বরফ গলে জল হবে। আচ্ছা 1 ঘন একক ঠিক আছে বললাম, তাহলে ফর্ম ধরে নাও অত কেন 1 ঘন একক বরফ গলে জল হবে কত? 100/110 ঘন একক। এখানে কাটাকুটি করার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? কেউ করবে তাহলে অতএব 100 ঘন একক বরফ গলে জল হবে। বলো 1 এককের থেকে নিশ্চয়ই বেশি হবে। 100/110 ইনটু 100 ইন্টু 100 ঘন একক ঘন একক। 100
একশো কাটবে পায়ে লাগবে শূন্য শূন্য কাটবে তাহলে আবার শূন্য শূন্য কেটে যাবে তাহলে 100 আর 10 কত হলো 100 দাও 1000 100 কি করে 1000 তুই বেশি বকছিস জানিস তো বাই 11 ঘন একক হয়েছে আবার কানের উপরে যেটা বলে 1000 বাই 11 ঘন একক কোশ্চেনে দেখো একটা কথা বলেছে যে আয়তন এগুলো তো উপরে দিলে সমান সমান দাও। না দিলেও তো হবে। আচ্ছা এখানে দেখো বইতে বলেছে যে আয়তন শতকরা কত হ্রাস পাবে আয়তন শতকরা কত হ্রাস তাহলে আমরা আগে হ্রাস পাবে কতটা বার করে নিই পরে শতকরা করে নেব আবার এত কাটা তাই কি লিখবো অতএব আয়তন হ্রাস পাবে অতএব চিত্রের এরকম তিনটে দাগ হয় কেন আচ্ছা তাহলে আয়তন হ্রাস পাবে কতটা দেখো বরফের আয়তন কত ছিল 100 ঘন একক সেই বরফ গলে জল হয়ে গেল কত 1000 বাই 11 তাহলে 100 থেকে 1000 বাই 11 বাদ দিয়ে দেবো তাহলে ওটা তো কত পরিমাণ হ্রাস করে সেটা বেরোবে। তাহলে তো তাই বললাম মানে ওটাই বলি। চোখের সাথে কারো যাচ্ছে সৌদি তুমি তো বুড়ো বলছো হ্রাস হয় রফলা দন্তেশ আচ্ছা হ্রাস মানে না হয় রফলা করে হয় আকার দন্তেশ হ্রাস হয় না তাহলে হলো মানে হল হলো তাহলে হবে তো হল হল হচ্ছে তো হ্রাস মানে হচ্ছে না 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 হয় রফলা আচ্ছা সমান সমান এখানে লসগু কত হবে 11 লসগু হবে দেখো তো 100 নিচে কিছু নেই মানে লসগুর সঙ্গে 100 গুণ মানে 1100 হবে তাহলে 1100 মাইনাস 11 একে 11 তাহলে 1000 একে 1000 1000 1000 ঘর নাম হবে কত তাহলে 1100 থেকে 1000 বাদ দিলে কত হবে 100 বাই 11 আচ্ছা এখানেও কিন্তু কাটাকুটির কোনো প্রয়োজন নেই কোশ্চেনে কি বলেছে শতকরা আবার 100 দিয়ে গুণ করতে হবে 100% আছে ওই তো বলো তোমার ওই নিয়মটা মানে সূত্রটা করতে হবে না ও তো এত বিয়োগ টিয়োগ এক লাইনে করলে না ভুলে যেত ওই জন্য একবারে বললাম তোমরা যখন বুঝে যাবা তোমরা এই লাইনটা না করে একবারে শতকরা বার করবে তাই কি লিখবো অতএব শতকরা হ্রাস শতকরা আয়তন হ্রাস শতকরা আয়তন লাস্টে পার্সেন্ট দিতে হয় না হ্রাস পাবে হ্যাঁ তাহলে তাহলে খুব হাওয়া দিচ্ছে বলো তো ছাতি বলেন শতকরা হ্রাসের সূত্র কি ওই আমরা লিখে দেবো অর্ঘ শতকরা হ্রাসের সূত্র ইনটু 100 তাহলে আমাদের হ্রাস কত হয়েছে বলো হ্রাস কত হয়েছে হ্রাস হচ্ছে 100 100 বাই 11 আমাদের পূর্বের রাশি কত ছিল আমরা ছিল 100 ছিল ইনটু কত 100 তাহলে পাশের 100 নিচের 100 উঠে গেল তাহলে সেই 100 বাই 11ই হলো একক কি দাদা ঘন শতকরার ক্ষেত্রে একক হবো এবার এটাকে নিশ্চয়ই মিশ্রতে নিয়ে যেতে হবে তাই না আচ্ছা তোমাকে বললাম 100 একই হবে হ্যাঁ বলো 100 না 100 বাই 11 হবে হ্যাঁ। ঠিক আছে দাদা 9 গুণ 1 বাই 11 হবে নিশ্চয় দিন গেলে উত্তর মেলাও ঠিকই আছে ঠিক আছে কনফার্ম না আমার কনফার্ম নেই বলছে আমার কনফার্ম আছে আর ওটা বাড়িতে ফটো করে দিয়েছে তো দাদা স্যারের পুরো মাথা খারাপ দেখো এই বৃদ্ধির এই উত্তরটা এই অঙ্কটা এই বৃদ্ধির অঙ্কটা এই উত্তর করে দিয়েছে এই দেখো পুরো 1 বাই 11 ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ধরো এর মধ্যে 1000 আরে বলো তুমি আমার মতো করে যেটা বলে লেখো দেখি কেমন লাগে স্যারের দোষ না দোষটা তোর তুই ওই এই অঙ্কটাকে ওই অঙ্ক দেখিয়ে দিয়েছিস ও দাদা বাবা তুমি দাদা 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 এটা খুলে দিলে এটা হয় রফলা আকার দন্তেশ ও দাদা আমার একটা প্রশ্ন আছে বলো সঙ্গীতা ও দাদা শতকরাতে একক হলো ওরা প্রশ্ন করবো ওই যে রাজমান হয় রকম আকার দন্ত সেরা বললো মানে হল হল তো হবে হল তো হল দুটোই হয় না ভালো করে হয় ভালো হয় এবার কি বলতো এগুলো বাংলা মানে যিনি বাংলা নিয়ে একটু পড়াশোনা করেছেন মানে আমারও জানা উচিত
আমি জানি না, আমি অজ্ঞ, আমি ওটা বলতে চাইছি। বাংলার ছেলে বাংলাকে একটুখানি জিজ্ঞাসা করো, যিনি বাংলা নিয়ে পড়াশোনা করেন জিজ্ঞাসা করবো যে হ লয়কার কখন হয়, হ ল কখন হয়। শেখ মেরিজাকে জিজ্ঞাসা করে ওই স্যার বলার আগে আমার মার দেবে মারবে কিন্তু লাস্টে বুঝাবে। লাস্টে বলে আমার এখন অথবা এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, অথবা গুগলে জিজ্ঞাসা করবো। গুগলে সার্চ আছে আছে না না বলিস না। পরে বলবো। এই বুঝে ফেললাম। না না ওই ডাক্তার কখন? সর্বকে বলছে আমি নাকি বলছি সর্বজয়া দেবী এই যে বলো। আমি ছিলাম তোর ক্লাসে ছিলিস তো বাড়ি কাজ করতে সব নাকি আমার। আমাদের ওই ক্লাস থেকে আমি তোদের কাছে কান দিতে নাকি বল আমি থাকি ওই ঘরে কাম থেকে ওই ঘরে আরে ওকে আমরা লাঠিতে দাঁড়িয়ে আরে ও থাকে সেকশনে কাম থেকে কি সেকশনে কি বলো বন্ধু? আমাদের 55টা সিক্স আমার আমাদের এই গান নটা এই সময় টোকা হয়েছে দাদা বিজ্ঞান হবে তো দাদা বাড়ি কাজ দেখো। বাড়ি কাজ দেখো বাড়ি কাজ দেখো। এগুলো আছে 8 ম্যাথ এইচডব্লিউ এইসব লিখতে হবে বুঝতে গেছো আচ্ছা তোমাদের একটা কথা বলি, আমাদের বোধহয় এই অঙ্কগুলো এক পাতা করে হচ্ছে নাকি? হ্যাঁ তাও হচ্ছে না। হ্যাঁ এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে 4 মার্কে আসবে। এই বলে বলে মারছে না না, তুমি আগের যে অঙ্কটা একটুখানি যে ওটা তো হিস আসবে। এই জাতীয় অঙ্ক যেগুলো মোটামুটি সাইজ হাফ পাতা, এবার দেখো ভাগ্য ভালো থাকলে ওটাও দিতে পারবে, কোনো বড় বিষয় না। তো বিষয়টা হচ্ছে যে এই অঙ্কগুলো যদি বুঝতে না পারো, বুঝে নেবে অবশ্যই। আরেকটা জিনিস, বাড়ি গিয়ে নতুন অঙ্ক করতে পারো না পারো, যে অঙ্কগুলো আমি করে দিলাম সেই অঙ্কগুলো অবশ্যই বুঝে বুঝে করবা, যাতে পরীক্ষার আগে এখানে বুঝে যাও। এমন যদি বুঝলেই না, ও দাদা করি চেক করি, তো আমার খাতা চেক করছো তো দাদা তাই করেছে, তাহলে হয়ে গেল, তাহলে আমার আর কিছু করার নেই। বাড়ি গিয়ে নতুন অঙ্ক না পারলে পুরনো অঙ্ক বোঝার চেষ্টা করবা। দাদা কি করে হলো? পুরো অঙ্ক পরীক্ষা নেব তো একদিন হ্যাঁ অবশ্যই পরীক্ষা নেবো, অবশ্যই পরীক্ষা নেবো। লেখো পেজ নাম্বার 112 এর 8 থেকে দাও 8 থেকে না 8 থেকে না। 8 থেকে না 12 থেকে এই 14 থেকে আচ্ছা 14 থেকে 20 পরে থেকে 7 অঙ্ক হয়ে যাবে। 20 বলো আমরা শেষ আমি বাইরে যাই ওদের তো প্রত্যেক পরীক্ষা নেবে না পরের দিন না তো এই যারা 14 থেকে 20 পর্যন্ত করে আনতে পারবে না নতুন অঙ্ক, তারা এই অধ্যায়ে 14 এর যে আগে অঙ্কগুলো আছে, তো 14 পর্যন্ত যে অঙ্ক আছে লিখা আছে ভালো করে করে আনতে হবে। লিখা আছে ও দাদা অন্য ওখানে গেছিল, তুমি কাঁদছিলে, তুমি নিজের সুযোগ নিজেই বুঝেছি। গেলাম ও যদি এখানে আসে ও করবে বলা না বাবা তোমরা তো হ্যাঁ পানিশমেন্ট এখন দিও তো না না আমি তো বড় কি আমি নিজে না নিজে ঠান্ডা হবে খাবে বাড়িতে চা করে আর কিছু বলছিলে কি বলছিলে মোবাইল বাড়ি কে বলছিল এবার তো শিখবি না নিজে আমি ঠিক হাতে মুখে স্প্রে করবে দেখানো না আছে
আমরা ছুটি দাও কেন গো? মেলায় যেতে পারি। সবাই তাড়াতাড়ি ছুটি দেয়। মেলায় কে যাবে? আমি যাবো। আসলে কি বলতো ক্লাস 8 এর বিজ্ঞানের না সিলেবাস খুব বড়। বিজ্ঞান না অঙ্ক করাতেই টাইম চলে যায়। এবার আমার যদি আজকে ইতিহাস হতো না আমি তো 8 ঘন্টা লাগতো না আমার। হ্যাঁ। আসতে জেরক্স দিয়ে দিতাম টাকা নিয়ে নিতাম চোর কি? ঝামেলা শেষ। জিরো দিতে? বললে পর নেই পড়িস হ্যাঁ বললে পর হ্যাঁ। কি বলবে কোন নাই আর বাদ বাকি দিন আড্ডা ও আজকে চা মুড়ি খেলাম ওই চপের মধ্যে সিঙ্গারা ঢুকে গেছিল পপের মতো দাদা সিঙ্গার মধ্যে আলু কি করে ঢুকে? আমি যাই তোর মাথার ভিতরে ব্রেনটা যে আরে চিকিৎসা কোন দেখো সময় নাকি আমি হ্যাঁ দাদা দিয়ে দে ক্লাসের মধ্যে এ অমৃতা দিয়েছে না কম্পাস কম্পাস সুজা পাটা কম্পাস আমার সিউলা আরে 7:25 এটা এটা দিয়েছে 7:20 বাজে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় একটা চ্যাপ্টার 100 মিনিট দেবো আমরা 100 মিনিট মৌসুমি বাইরে গিয়ে দিয়েছে আমি বাবার বলে কেবলই তো গেল মৌসুমি শিক্ষা করে দাও অমৃতা আমারটা নাও না দে নাকি আমারটা কতদিন পর আছে কি করতে দেরি আছে বল আসলে ঠিক নেই এটা বছরে 3 বার করে দিতে পারে যেমন আগে সাথে আজকে যদি মারা যায় আচ্ছা বাবা তোমরা এখন একটু বড় হয়ে গেছো ঠিক আছে আরেকটা লাগবে আমরা কি বড় ওরা তাই পড়ার টাইমটা তো বাড়িয়ে দাও ওই তো আড়াই ঘন্টা সমস্যা কি আছে তুমি তো মৌসুমি চলে আসো মুখে লজ্জা করতে হবে না শিক্ষক বইটা দাও আমি যাবো সর্ব যাবা এরপরে তুমি তারপরে আমি যাবো ঠান্ডা হাওয়া আমি যাই সরবরে জল আসবি বল আমি আরেকবার আমাদের বই দাও ও দাদা আমি এখন বাইরে গেলাম একটা জিনিস দেখলাম আকাশে একটা তারার মতো জিনিস দেখি ওই দিকে চলে যাচ্ছে আচ্ছা এইসব বিষয়টা হচ্ছে যে আমি এই জিনিসটা ওই দুদিন আগে গোলগাছির রাস্তা দিয়ে বিষয়টা হচ্ছে যে বলছে আমাদের এখানে দীঘার এখানে না ডিআরডিওর একটা বেস ইসরোর একটা বেস তৈরি হয়েছে ইসরো ওরা হয়তো মাঝে মাঝে ওরা কিছু মিসাইল টেস্টও করতে পারে সূর্য মিসাইল আমি অনেক দিন আগে থেকে দেখছি অনেকদিন আগে এই বছরের শুরুতেই হচ্ছে একজনকে জিজ্ঞাসা করলাম বলছে স্যাটেলাইট ছোটবেলা থেকে দেখছি আমি যখন এই ছিল তখন থেকে দেখতে পাই এরকম দেখে কি তাপ বের করতে দেয় আমি চাকতেই পারে এরকম দেখে তুমি বলতে চাও আমাদের গরমকালের মতো আমরা তাপ পড়া এরকম দেখে আমি হ্যাঁ হ্যাঁ আমি নাম্বার দাও এমনি তো এই এনপিকে বেস্ট এনপিকে শার এই শোনো আমি ছোটবেলায় একটু বলেছি গল্প যদি শেষ হয় তাহলে একটু পড়ানো শুরু করা যেতে পারে তাহলে অনেক বলো আজকে গরম লাগছে কি লাগছে না আর তুমি তো অনেকটা জিজ্ঞাসা লাগছে না না
আচ্ছা বলো তো কখন আমাদের শীত করে? যখন ঠান্ডা থাকে। যখন শীতকাল লাগে। না যখন তাপমাত্রা লাগে, বলে যখন তাপমাত্রা লাগে। প্রথমে নিজের যখন কাছে চলে আসে তখন শীত লাগে। আমাদের শরীর থেকে তাপ বেরিয়ে যেতে থাকে তখন আমাদের ঠান্ডা লাগে। যখন বাইরে থেকে আমাদের শরীরে তাপ প্রবেশ করে তখন আমাদের গরম লাগে। আবার যখন তাপটা বেরোতে পারে না তখন তোমরা যদি এটা টেস্ট করতে চাও আমি বোঝাই। বাড়িতে ওই গরম জল করবা, গরম জল করে একটু আঙুল দিয়ে দেখবে যে হাত ডোবানো যাচ্ছে কিনা। না ওইটা যখন হাত ডোবানোর টেম্পারেচার মানে আসবে যতটা সহ্য করতে পারে ডুবে যাবে। 30 সেকেন্ড ডোবানোর পর 30 সেকেন্ড ডোবানোর পর ঘরের যেমনি জল হয় হ্যাঁ আর ওদের রাখা জলে হাত ডোবানো দেখবে ঠান্ডা লাগছে। কি বললে হ্যাঁ। মানে মনে করো তুমি কোনো একটা পাত্রে আজকে প্রথমবার ঠিক গ্যাসে জল গরম করলে জলের টেম্পারেচার আছে মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস, তুমি হাত ডোবালে তাহলে টেম্পারেচার কত হলো 50 ডিগ্রি, তার মানে খুব গরম। এইবার তুমি ঘরের উষ্ণতা জল বর্তমান দিকে মনে করো 35 ডিগ্রি গরম করে 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রিতে এখন গরম লাগছে না। তুমি 50 ডিগ্রিতে হাত চোবানোর পর তোমার হাতও মোটামুটি 50 এর কাছাকাছি চলে এলো। সুস্থ করে কে দাই নেবে খুশি পড়বে না। এখন তুমি 35 এর জলে ডোবালে দেখবে যে হাতে বরফের মতো ঠান্ডা লাগছে, হ্যাঁ কারণ হাত থেকে তাপ বেরিয়ে আর যদি দাদা বরফ জলে হাত চোবে তাহলে কি হবে? আরে মরে আমি তাহলে খুব শান্তি পাবো। বন্ধ করে দিবা দাদা আগে বন্ধ করে এসে যাবা এসে হাওয়া করে বাইরে যাবা মনে হয় আলো একটু দিকে ঠিক হ্যাঁ, বলে হ্যাঁ, এটা হবে। তার মানে যত তাড়াতাড়ি আমাদের শরীর তাপ গ্রহণ করে তত আমাদের বেশি তাপ অনুভূত হয়। কিন্তু তাপের ক্ষেত্রে কতগুলো সূত্র বা শর্ত আছে। শর্তটা কি বলতো? যেমন মনে করো আমাদের ঘরের মধ্যে তো সূর্যের আলো প্রবেশ করে না, না জ্বালানি করে তো জানলা দিয়ে জালে লেট লাগলো কিন্তু কিন্তু দেয়ালগুলো হিট হয়ে যাচ্ছে কিন্তু ঘর গরম হয়, তাই না? তার মানে ঘর গরম হওয়া মানে কোনো বস্তু গরম হওয়া, সেই সূর্য আছে অনেক দূরে, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে, তারপরে আমাদের ঘর গরম হচ্ছে, তখন আমরা গরম হয়ে যাচ্ছি। তার মানে কি তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। এই ঘটনাকে আমরা কি বলবো? তাপ সঞ্চালন। কি বলবো? তাপ সঞ্চালন। এখন তাপ সঞ্চালিত বিভিন্ন মাধ্যমে হতে পারে। যেমন মনে করো আগের দিন বোধহয় বলছিলাম ওই খুন্তি দিয়ে নাকি রান্না করেছো কে কে আজ পর্যন্ত বাড়িতে? ছেলেরা সবাই মাংস রান্না করেছো নাকি? না না ম্যাগি ম্যাগি আর মাংস না, খাসির মাংস। তুমি কি করেছো? খাসির মাংস। খাসি। আমি জল গরম করেছি আরে তাতো জল গরম করেছি দাদা আচ্ছা শোনো, আচ্ছা শোনো, যদি কড়াইয়ের মধ্যে কি করছিস এই বলো দেখি মনে করো এই শোনো, যদি ওভেনের উপরে কড়াই থাকে দাদা ও তো বলে এই পাপড় মিলে রাখি ওই ঝুড়ি ঝুড়ি জি পেরিয়ে ধরেছি এটা মানুষের হাত, মানুষের হাত ঢুকে গিয়েছে, মানুষের হাত ঢুকে গিয়েছে। আচ্ছা খাসি ঢুক আরে খাসি ওই তো খাসির মাংস আচ্ছা তাহলে মনে করো একটা পাত্রের মধ্যে মনে করো কড়াইয়ের মধ্যে করে না গামলা আমরা কড়াইয়ের মধ্যে হিসেবে বলেছো আর কথা কড়াইয়ের মধ্যে খুন্তি দেওয়া আছে, ঝোল ফুটছে, বুঝেছে? এখন কিছুক্ষণ ঝোল ফোটার পর যে খুন্তিটা রেখেছে সে ভুলে গেছে যে খুন্তি রেখে দিয়েছে কড়াইয়ের মধ্যে, সে পাগলের গায়ে হাত দেবে, সে কি হবে? পাগলের বাচ্চা। যে হাত দেবে পাগলের বাচ্চা এর কোনো লাগাম নেই। আর কিছু হবে নাকি আচ্ছা তাহলে বিষয়টা কি তার হাতে ছাগা লাগবে কি লাগবে না? লাগবে। লাগবে। কেন দাদা যদি কাপড় দিয়ে দেয়
কারণ ফুল ও, দাদা, আমি এখানে বসলাম। এই বসো। শোনো এটা কি বললাম মনে করো কড়াইয়ের মধ্যে খুন্তিটা রেখে- এই, এত কথাবার্তা বলার প্রয়োজন নেই তো। মনে করো কড়াইয়ের মধ্যে খুন্তিটা রেখে তোমাদের ঝুলে গেছে যে খুন্তিটা আছে, কিছুক্ষণ পরে এসে হঠাৎ করে যদি খুন্তিটা ধরে তাহলে কি লাগবে? ছাকা লাগতে পারে। বলছে যে কেন? খুন্তি যাবে সুপরিবাহী। কারণ খুন্তি ধাতুর তৈরি খুন্তি তাপে সুপরিবাহী। তাই তো? সুপরিবাহী। আমি বলছি না, আমি কাঠের খুন্তির কথা বলি না। তাহলে তাপ দেখো খুন্তির এই অংশটাই তাপ লাগছিল আর এই অংশটা কি হচ্ছে ঠান্ডা ছিল। এই অংশটাই তাপ লাগছিল, এই অংশটা ঠান্ডা ছিল। তাহলে তাপ কি হবে এই অংশ থেকে এই অংশে কি হবে ছড়িয়ে পড়বে। তাহলে এক্ষেত্রে কোনো একটা মাধ্যমের মধ্যে যে তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে এই ঘটনাকে আমরা কি বলবো? তাপের পরিবহন। তাপের কি বলবো? পরিবহন। তাপের পরিবহন। এরকম বললে তো নাম্বার দিবা না দাদা। তাহলে যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তাপ পুরো মাধ্যমে সঞ্চারিত হয়, মাধ্যমের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সঞ্চারিত হয়, তাকে আমরা কি বলবো? তাপের পরিবহন। এবার তাহলে তাপের পরিবহনের বৈশিষ্ট্য কি? সর্বপ্রথম তাপ পরিবাহিত হতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন আছে কি নেই? হ্যাঁ, আর মাধ্যমটাকে সুপরিবাহী হতে হবে। যদি কুপরিবাহী হয় তাহলে তাপ কিন্তু পরিবহন করতে পারবে না। অর্ক কাঠ তাপের সুপরিবাহী না কুপরিবাহী? কুপরিবাহী। আর লোহা তাপের সুপরিবাহী। ঠিক আছে। আচ্ছা এবার বলছো যে এই ঘটনাটা কেন হয়? কাঠও তো গরম হয়ে যায়, আগুন লাগবে। জ্বলে তো যায় না। জ্বলে উঠে। বিষয়টা হচ্ছে এই ঘটনা কি করে ঘটলো, মানে ঘটলো কি করে, তাপ গেল কি করে? ব্যাপারটা হচ্ছে যদি এটা ধাতু তৈরি হয় তাহলে ধাতু তৈরি কি সকল পদার্থে কিছু অণু পরমাণু দিয়ে তৈরি না? হ্যাঁ, হয় কি যেখানে গরম আছে সেখানকার অণুগুলো গরম হয়েছে, সেই অণুগুলো কি হয়ে যায়? ছিটকে বেরিয়ে যায় না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠান্ডা প্রান্তের দিকে অগ্রসর হয়। অগ্রসর হয়। ওই জন্য কি হয়? ঠান্ডাগুলো কি এদিকে চলে আসে? হ্যাঁ হ্যাঁ, না না, গরম থেকে ঠান্ডা লাভ চলে আসে। তাহলে গরম অণুর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য কি ঘটনা ঘটে? পুরো ধাতব দণ্ডটাই কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। কয়েকটা। আচ্ছা কেটলি বলো তো সুজয়, কেটলি কি দিয়ে তৈরি করা হয়? অ্যালুমিনিয়াম। আমি বলছি ও এরা বললো কেন দাদা? হ্যাঁ বলো। স্টিল, অ্যালুমিনিয়াম, আচ্ছা ভাই, ঠিক আছে। যেকোনো বলো। লোহা। দিদি বলো কেটলির হ্যান্ডেলে কেটলি দেখেছো? কেটলি কেটলি ঠিক আছে লাগে। লাগে লাগে চলো। আচ্ছা হ্যাঁ, দুধ রাখি, ঠিক আছে। আচ্ছা তাওয়া তাওয়া দেখেছো নাকি? হ্যাঁ, দিদি হয়ে তাওয়া। হ্যান্ডেল ওয়ালা না হ্যান্ডেল ছাড়া? হ্যান্ডেল ওয়ালা, যেগুলোতে হ্যান্ডেল নেই হ্যাঁ, সেগুলো গরম তাওয়া কি দিয়ে ধরা হয়? ওই তো সাঁড়াশি, সাঁড়াশি, সাঁড়াশি। আচ্ছা সারাশিও তো গরম হতে পারে। সাঁড়াশি আচ্ছা এবার বলতো গরমকালে হ্যাঁ, হাতিগুলো জঙ্গলে কি করে ঠান্ডা অনুভব করে? ধুলোর মধ্যে বরাবরই কাদা বালি লাগিয়ে ছায়ার মতো। আচ্ছা ঠিক বলছো। বিষয়টা হচ্ছে কি দেখো, গরমকালে আর শীতকালে ঘটনা মোটামুটি একই ঘটে। হ্যাঁ, গরমকালে হাতি কি করে? কাদার মধ্যে গিয়ে শুয়ে পড়ে, গায়ে কাদা লেগে যায়। যখন উঠে দাঁড়ায় কাদাগুলো কি হয়ে যায়? গায়ে লেগেই থাকে, ওগুলো জলে ধুয়ে ফেলে না, লেগেই থাকে। কাদা যখন শুকিয়ে যায় তখন মাটির মধ্যে কি হয়? অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। ছিদ্রের মধ্যে কি থাকে? বাতাস থাকে। বাতাস তাপে কুপরিবাহী। বাতাস তাপে কুপরিবাহী। কুপরিবাহী। তাই কি হয়? বাইরে থেকে তাপ আর শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। ওর জন্য কলসি মাটির কলসিটা ঠান্ডা থাকে। মাটির কলসি জল অনেক ঠান্ডা থাকে। আচ্ছা অন্যদিকে দেখো শীতকালে হাতে কি করে? ধুলো মাখে। শীতকালে হাতে কি করে? ধুলো মাখে। কারণ ধুলো গরম। ধুলো গরম না। তাহলে কি? বলবো ধুলার ব্যবহার শরীরের তাপটা বেরিয়ে আসতে হবে। কারণ ধুলোর মধ্যে বাতাস থাকে। ও তাহলে ওটা সোয়েটারে শরীরে তাপ বেরিয়ে যায়। সোয়েটারের কাছে। আচ্ছা এই একই ঘটনা হচ্ছে আমরা যখন উলের সোয়েটার পরি, যখন আমরা শীতকালে উলের সোয়েটার পরি বা দেখবে যে শীতকালে পাখিগুলো কেমন করে থাকে বলতো? পালক ফুলিয়ে থাকে। হ্যাঁ, শীতকালে পাখিগুলো পালক ফুলিয়ে থাকে। কারণ কি? পালক যত ফুলবে শরীরে তত কি ঢুকবে? বাতাস। আর বাতাস তবে কুপরিবাহী।
সুপরিবাহিত। আচ্ছা বরফের দেশে আচ্ছা দেখি সেরা বলতে পারি না একদম যারা বরফের দেশে বাস করে তারা বাড়ি বানায় কি দিয়ে কাঠ তার নাম শ্রেয়া। বাড়ি আইনি বলো কি দিয়ে বানায় বরফের দেশে বরফের দেশে মানুষে কি দিয়ে বাড়ি বানায় বলি কাঠ দিয়ে কাঠ দিয়ে বলো তুই জল দিয়ে কে বানায় ইগুলো? যাকে প্রশ্ন করছি তাকে উত্তর দিতে দাও এই তোমার আবার পেছন দিকে কি হয়েছে? আচ্ছা বলো বলো। আরে আমি বলবো। আরে না আমি বলবো। বলো ইগলু বানায় কাঠ দিয়ে বড় কাঠ বানায়। কাঠ দিয়ে বানায় ইগলু বাড়ি না? আচ্ছা এবার একটা কথা বলো তো ইগলুর ভেতরে তাপমাত্রা কি বাইরের তাপমাত্রা মধ্যে থাকে না গরম থাকে গরম থাকে কারণটা কি দাদা একটু বলো ওটা তো বরফ দিয়ে তৈরি। বড় তো ব্যাপারটা হচ্ছে একটু আগে অঙ্ক পড়ালাম না অঙ্কতে কি বললাম জল জমলে 10% আয়তন বৃদ্ধি পায় তাহলে এখন 10% আয়তন বাড়লো কি করে তো বরফের মধ্যে ঢুকে যায় কি বাতাস বরফের জলের যে অণুর গঠন হয় ওই অণুর গঠনে ভাগে ভাগে বাতাস ঢুকে যায় যে বাতাস যে ঢুকে যায় তাহলে বাতাস তবে কুপরিবাহী তাহলে বরফ জমে গেলে বরফের মধ্যে কি হয় বাতাস থাকে বাতাস তবে কুপরিবাহী তাই ইগলুর ভেতরের যে গরম আবহাওয়া কোনো মানুষ থাকলে মানুষের শরীর থেকে গরম বেরোচ্ছে না। সেটা বাইরে বেরোতে পারছে না ফলে ঘর কি হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে আচ্ছা এখানে এরকম প্রচুর ব্যাখ্যা আছে এবার চলে আসবে হচ্ছে জ্বলন্ত উনুনে জ্বলন্ত উনুনে প্র্যাকটিক্যাল করতে হবে নাকি? কিন্তু কষ্ট আছে বলে আমি যাবো তোমার সাথে বলে আমি যাই না তো ঘিয়ের বোতলে ঘিয়ের বোতল দাদা কি রেখেছে না বাবা যদি বাঘ বেরিয়েছে বিশাল বাড়িয়া খোল খোল দেখা চল মারা জানিস चल রামের মধ্যে ইয়ে ফেলে দেবে গরম করে দিস মেরেই ফেলবে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট রং কি আর কমলা না বেগুনি হবে বেগুনি ছোলে আমি তো আর লাগবে না তোকে আমি দেখতে পাবো আমি দেখতে পাচ্ছি সবাই বসেও দেখতে পাবো আমি উঁচু করে দেখাবো बैठे बैठे ये आई, देख सकते हैं। আচ্ছা আজকে সামনে একজনকে দরকার তো আমি আমি চাই বেটা একটু শুধু চলে গেল দেখতে পাচ্ছি না ওরে এটা বসতে পারো না পাশে দেখো দাঁড়িয়ে ভালো বসো পেছনে কেউ দেখতে পাবে না। আমার এ তোর জন্য দেখতে পাচ্ছি না বসে হ্যাঁ আজকে দেখতে পাবো তো। বল
বান্ধব দুই পাশে দাঁড়িয়ে আছে দুই পাশে দুই পাতা দিয়ে হ্যাঁ দুই বান্ধব মাঝে ফুচকা বিক্রি করে তোমাদের বসতে বলা হয়েছে না? দেখতে পাচ্ছেন প্যান্টিগ্রামটা সুন্দরী তোলা সবাই বসে পড়বে। আচ্ছা, এই কাগজের মধ্যে অল্প করে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের মধ্যে গেলেই লাল রং হয়ে যায়। ধারণ করবে। আমরা দেখতে পারবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে দেখো বুঝতে পারবো। সঙ্গীত এটাকে ওদেরকে তো ফেলে দেবে রে। কিন্তু তলায় তো আমি এই মোমবাতি ধরবো। ওরা লাল রং দিয়ে কিন্তু সাইডে তাহলে তোমরা কেউ দেখতে পাবে না। আচ্ছা, এখানে চলে আসো, এখানে চলে আসো। উপর দিক দিয়ে আমাকে ধরো, শক্ত করে। ওরা কিন্তু পারবে না দাদা। দুর্বল মানুষ পারবে না আমাকে ডাকো ভালো করে ধরো। ফেলে দেবে দাদা। আচ্ছা, এই শোনো, পড়ে যাবে। খুব সাবধান। আচ্ছা, আমি এক খুব সাইডে সাবধান। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে পালাবে দাদা। আচ্ছা 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 ওদের লাল কালার হয়নি তো বেগুনি হয়ে গেল। এত তো ফেভারিট কালার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখো। দেখো, চুপ না করে বলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা তো নিচের দিকে আছে না? তাড়াতাড়ি উপরে চলে যাবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমি ফেভারিট কালার কেন বলি কালার ব্লু সেটা আচ্ছা কাগজ দিয়ে গেছে। ভালো করে দাও। যে অংশে আমি লম্ব ধরছি সেই অংশে সামনে থেকে লম্ব কি হচ্ছে দেখো। ওই লম্ফনাটা তো প্রদীপ প্রদীপ। বাইরের পাখা বন্ধ। ওটা প্রদীপ দাদা। লম্ফনা। বাইরের পাখা বন্ধ করে দিও। কিছু হয়নি। এ ওটা লম্ফনা ওটা বাইরের পাখা বন্ধ করে প্রদীপ 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 দেখবি ওই দাঁড়িয়ে গেছিস আবার ফুয়ের মতো দম আমারটা দেখ হ্যাঁ এবার তুই দাঁড়া। দিয়ে তো আমিও পারবো নীলিমা নীলিমা বাজার তো প্যান্ডেল নিবিদে না নিবিদে না বাট প্যান্ডেল বাস প্যান্ডেল কথা ডাল হয়ে যাচ্ছে মারতে পারি একে মারতে পারি ঠিক আছে 100 টাকা নেবে আস্তে আস্তে আবার ঠেল দিলা এবার একটা ওটা তো পটাশিয়াম ছিল না ওটা ছিল রং তুমি ওই বাজার থেকে পটল রং দিয়ে গেলাম দাদা পটল রং কিনে এনেছে দাদা কিপ্টের মতো পটল রং কিনে চলে এসছে পটল রং কিনে এনেছি তা বুঝতে পেরেছি পার্পল রং আমি প্রথমে তাই বললাম কাগজটা দিচ্ছ কেন কাগজটা খুলে দিয়ে দাও খুলে দিলে এমনি যেটা দেখা যায় যে ওয়েট করে দেখছি খুলে দিলে বল আমি যাবো ওপরেই কালার দাদা আমি যাই তাহলে আসতে হবে না। লোহা দিচ্ছ কেন ওর ভিতর তাহলে এটা ভারী আচ্ছা আচ্ছা এবার আচ্ছা এবার দেখো পটাশিয়াম পারমানেন্ট এক কোণায় পড়ে আছে। এবার দেখো দেখো যে সোজা একটা শিখা উপরের দিকে উঠবে। হ্যাঁ বেঁকে আসছে তো খেলবো না হ্যাঁ ওই যে একদম কালো হয়ে গেল যে দেখো দেখো আস্তে আস্তে উঠবে। দেখো এটা সোজা উঠবে উঠছে উঠছে হ্যাঁ দাদা বিষ উঠছে প্রদীপের আলো যে বিষ ছড়াচ্ছে বিষ হ্যাঁ আচ্ছা ওঠার পরে দেখো পেছন দিক দিয়ে ওটা ঘুরে আবার নিচের দিকে আসবে। হ্যাঁ দেখবি সাইকেল ভালো করে দাও আমি কি বলেছিলাম পুরো কি হয়ে যায় আগে জানি
প্রদীপের আলো ওরা প্রদীপ আলাদা না হচ্ছে দিয়ে এটা কি এটা মোমবাতি না বলো এটা প্রদীপই ধরো। তুই রাখছিস এটা প্রদীপের তেল কই এখন জানিস না বাবা ওটা প্রদীপ আচ্ছা তুমি যদি দাঁড়িয়ে বলছি দাঁড়িয়ে থাকবে পেছনের মানুষ কি করে দেখবে? আমার পিছনে পিলার আছে আমার পিছনে পিলার আছে হয়ে গেছে। তুই দাঁড়া ব্যাস আর কিছু না এইগুলো যদি প্র্যাকটিস করলে ঠান্ডা করে এখন বুঝতে পারলি না? ঠিক আছে। হ্যাঁ ঠিক আচ্ছা শোনো, প্রদীপের আলোর জন্য ওটা গরম হয়ে গেছে এটা হচ্ছে কাচের পাত্র। হচ্ছে পাত্রের এক কোণায় হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়েছিল। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রং কি? বেগুনি। তাহলে এখানে যখন মোমবাতির শিখা ধরা হলো তোমরা কি দেখলে? এখান থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লাল কালারটা উপরের দিকে উঠছে, আস্তে আস্তে উঠে দেখলে কি উপরের অংশ ভরে গেল। হ্যাঁ আস্তে আস্তে এবার পয়েন্টটা খেয়াল করতে পারো, কারণ চারিদিকে ছড়িয়ে গেছিল। দেখা যাচ্ছিল কি সাইড দিয়ে এটা আবার নিচের দিকে এসে আবার এখানে চলে আসে। বুঝতে পারছি এমন ঘটনা? হ্যাঁ, এমন ঘটনা কেন হয়? যদি হচ্ছে এমন ঘটনা কেন হয়? ওটা এই টিভিটা এদিকে আছে এই পিছনে নিচের দিকে হবে না ভুল দিচ্ছ কেন আমি বলতে যাচ্ছিলাম সর্ব জায়গায় বুঝতে পারছি এমন ঘটনা কেন হয়? কেন বিষয়টা হচ্ছে যখন ভালো করে শুনবা, যখন আমরা মোমবাতি দিয়ে এই অংশটাকে গরম করছিলাম তখন এই অংশের জল কি গরম হয়ে যাচ্ছিল আর বাকি অংশের জল ঠান্ডা। তাহলে গরম জল অন্যান্য জলের থেকে হালকা, তাহলে হালকা জল কি হচ্ছিল উপরের দিকে উঠে যাচ্ছিল। তাহলে হালকা জল উপরের দিকে উঠে কি হবে? উপরে তলে বিরাজমান হবে। হলো এবার উপরে যেই চলে গেল, এখন এইখান এই সাইডে যে জলগুলো ছিল, এই সাইডে বা সারা পাশে যে জলটা ছিল সেই জলটা কি ছিল? ঠান্ডা। তাহলে এই জল যখন উপরের দিকে যাচ্ছিল তাহলে এই জায়গাটা দখল কি করবে? আশেপাশে জল দখল করবে না? তো এই জন্য হচ্ছিল কি একটা সার্কেল তৈরি হচ্ছে, একদম একটা বলের ওই হাওয়ার সার্কেল তৈরি হচ্ছিল, যার ফলে কি হচ্ছিল সারা পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ছড়িয়ে পড়ল। জলে চক্র হচ্ছে জলচক্র বিষয়টা আলাদা। জানি এরকমই দেখাচ্ছে তাহলে এই ঘটনা কেন ঘটলো? চক্র হলে জলচক্র এই ঘটনা কেন ঘটলো? কারণ হালকা বাতাস প্রদীপের তাপের জন্য। প্রদীপের তাপের জন্য ভেঙে গেলে গেল, একটা ভেঙে গেছে একটা পড়ে আছে, তাও শান্তি। হ্যাঁ তো আমি এটা দেখেছি ভেঙ্গিছে কে ভেঙ্গিছে আরে দাম কত দাদা আচ্ছা আরেকটা বললাম, এই হচ্ছে পরে নেবো। ওটা তোমাকে দেখো হাট আচ্ছা ভারতের ভূখণ্ড দেখেছো নিচের দিকে কেমন হয়? ভারত ভারতের ভূখণ্ড নিচে অনেক বিয়ের মতো পারোনি তুমি পারোনি অনেকটা এরকম। আচ্ছা গরমকালে সূর্যের তাপ এই ভূখণ্ডের মাটি গ্রহণ করে গরম হয়ে যায় না ঠান্ডা হয়ে যায়? গরম হয়ে যায়। গরম হয়ে যায়। Time তাহলে লাগে। এই অঞ্চলের যে বাতাস সেটা কি হয়ে যায়? গরম হয়ে যাবে গরম হয়ে যায়। তাহলে গরম বাতাস উপরের দিকে উঠে যায়। গরম হয়ে যায় হালকা হয়ে যায় উপরের দিকে উঠে যায় উপরে তাহলে এই বাতাস এই খালি অংশকে ভরাট করবে কি? ওই সমুদ্র থেকে আসা বায়ু। আশেপাশে শীতল বায়ু সমুদ্র থেকে আসে শীতল বায়ু। ওইটার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে একদম। তাহলে এই ভূপৃষ্ঠে কি সৃষ্টি হয়? নিম্নচাপ। আর সমুদ্রে কি সৃষ্টি হয়? উচ্চচাপ। সমুদ্র থেকে বাতাস চলে আসে কোথায়? ভূপৃষ্ঠের দিকে নিম্নচাপের দিকে হয়েছে। আবার ধরো এই বাতাস জলীয় বাষ্পমণ্ড এ যখন অনেক উপরে উঠে যায় এ তখন আবার ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা আবার নিচে নেমে আরে ওখানে তো পাহাড় আছে হ্যাঁ বলো। ওই যে জায়গাটা আছে ওখানে তো পাহাড় আছে মানে আসলে তো এটা তো উত্তর দিকে চলে যায় না, এটা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠে, তাহলে এটা এদিকে টেনে যাবে। বাতাসে বৃষ্টিপাত ঘটায় দিয়ে আমি বলছি তামিলনাড়ু ওখানে তো পাহাড় আছে পাহাড় আছে, হ্যাঁ তাহলে তো ওখানে তাও গরম, তাও কোন কি করে হলো তো গরম হবে না? যাও একবার এর বাবা কালো হয়ে যাচ্ছে না ওখানকার মানুষ ওখানকার মানুষ হয়ে যাচ্ছে কালো। আচ্ছা এই শোনো শোনো শোনো, এই পদ্ধতিতে এই পদ্ধতিতে কি ঘটলো? জলের এক অংশ জল গরম হলো, সেই জলটা সারা পাত্রের মধ্যে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ অংশের জলটাকে গরম করে দিল। তার মানে কি এক্ষেত্রে যে অংশের জলের অণুগুলো গরম হচ্ছিল সেটা সারা অংশে ছড়িয়ে পড়লো।
অথবা এটা বলতে পারি কি গরম অণু হালকা হয়ে গেল উপরের দিকে উঠে গেল এবং ভারী জলের অণুগুলো কি হলো নিচে চলে আসে। সেই জায়গা দখল করলো, ফলে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হলো। ওই যে কি হলো ওই পরিচলনের বেশিরভাগ ওই স্রোতের স্রোতের মধ্যে না পুষ্টি গরম হয়ে যাচ্ছে যদি কোন দিকে ওই প্রান্ত থেকে ফিরে আসছিল নাকি? তুমি তো বললে তুমি বলছি ওই প্রান্ত থেকে ঠান্ডা যাওয়ার ফেস ওই প্রান্ত গিয়ে না না ওই ঠান্ডায় ফিরে আসবে কি করে? ঠান্ডাটা ফিরে আসছে তো নাহলে আমরা ওই ঠান্ডা ঠান্ডা রাখি হ্যাঁ না ঠান্ডাটা গরম হবে কি তাহলে না না ও বললো যে কি বলেছিল ও বললে যে ওইখানটায় গরমটা হচ্ছে কি করে? এখানকার গরম অণুগুলো ওই প্রান্তে চলে আসে। আর ঠান্ডা অনুগুলো ছেড়ে যাচ্ছে কারণ ওই জায়গা দিয়ে ঠান্ডা অণু যাচ্ছে না, ঠান্ডা অণুগুলো না না তাহলে যে অন্যগুলো গরম থেকে ওইদিকে চলে গেল তাহলে ওখান থেকে একটা ফাঁকা সৃষ্টি হলো। হ্যাঁ তাহলে ওখানটা ফাটলে করবে। কোন ভালো প্রশ্ন করেছে। বলো তো বলছিলাম দাদা ওগুলো আবার নিচে চলে আসবে ঠান্ডা ও আচ্ছা 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 বিষয়টা হচ্ছে যে ওটা হচ্ছে পরিচালনের ক্ষেত্রে ঘটে। পরিচালনের স্লোথ। পরিচালন স্রোত আচ্ছা এই ঘটনাকে কি বলে? পরিচালন। পরিচালন আচ্ছা আজকে বিকিরণ পড়াবো না, এই বিকিরণ আজকে হবে না, দুটো তাপ সঞ্চালন তিনটে পদ্ধতিতে হয়। প্রথম পদ্ধতির নাম পরিবহন, প্রথম পদ্ধতির নাম পরিবহন। আর তারপরে নাম পরিচালন। পরিচালন দাদা মুখটা উঠিয়ে বের করে তুই বলো তুমি ওখান থেকে উঠে গেলি। আমরা গল্প করতে বলে ও গল্প করছে বলে মুখ এরকম করে অন্য আরে জায়গায় বেটা, যাবে। ও গল্প করছে ও আমি দেখি পরের দিন না মাস্ক পরে আসবে। কেন গল্পে করবো না যাতে যে গল্প করবে তার মুখটা বুঝে নেবে। আচ্ছা বলো অক্ষয় বলো। অক্ষয় কুমার। তাপ কটা পদ্ধতিতে সঞ্চালিত হয়? দুটো। কি কি? পরিবহনের পরিচালন। তোর নাম অক্ষয়। তিনটা। পরিবহন, পরিচালনা আর বিকিরণ। আচ্ছা পরিবহন, পরিচালন এই পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্য। পরিচালন, বিকিরণ। পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্য। পরিবহন পদ্ধতিতে এক প্রান্তে কোনো ধাতুকে যদি গরম করা হয়, এটা লোহার রড, নিচে এটা লোহার রড না, আগের প্রতি লোহার রড লোহার রড। তাহলে এক প্রান্তে যদি গরম করা হয় সেই তাপ অপর প্রান্তে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে আচ্ছা এক্ষেত্রে অণুর স্থানান্তর হয় না। হয় না অণু স্থানান্তর হয় না। চলে যায়। না, 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 স্থানান্তর হয় না। তাহলে পরিবহনটা কি করে হয়? হ্যাঁ, তুমি জানো শুধু আগে কি আচ্ছা বলে যাচ্ছি আচ্ছা বিষয়টা হচ্ছে যে যে কোনো কঠিন পদার্থ ভালো করে শুনবা, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে। সুতরাং একটা অণু যখন গরম হয়েছে সে পাশের অণুকে তাপ সে তার পাশের অণুকে দিয়েছে, এইভাবে কি হয়? তোমরা ভুল করেছো, ঠিক বলেছো। দেখলে তো আচ্ছা তাহলে প্রথম পদ্ধতির নাম কি পেলাম? তাপের পরিবহন, এক্ষেত্রে অণুর সঞ্চালন ঘটে না। দুই নম্বর পদ্ধতির নাম পরিচালন। আচ্ছা এই পদ্ধতির নাম পরিচালন কেন? কারণ ওই যে ওগুলো চলন করতে হতো পরিচালন স্রোতের সৃষ্টি হচ্ছে। যে অংশ গরম হয়ে যাচ্ছে কর্ণ, সেই অংশের অণুগুলো অপর অংশে চলে যাচ্ছে এবং ঠান্ডা অণুগুলো সেই স্থান দখল করছে। মানে একটা পরিচালন স্রোতের সৃষ্টি হচ্ছে বলে এই ঘটনাকে বলা হচ্ছে কি? পরিচালন। হয়ে গেল? আচ্ছা পরিচালন পদ্ধতিতে অণুগুলো স্থানান্তর করবে কি করবে না? করবে। মাধ্যমের প্রয়োজন আছে কি নেই? আছে আছে আছে। হয়ে গেল? তাহলে বলো দুটো ক্ষেত্রে পরিবহন আর পরিচালন দুটো ক্ষেত্রে কি মাধ্যমের প্রয়োজনীয়তা আছে না নেই? আছে। আছে মাধ্যমের প্রয়োজনীয়তা আছে। আছে। ঠিক আছে। লাস্টেরটা পরে চলবে। বিকিরণ। বিজ্ঞানীটা যে বড় বড় নাম্বার বার করতে হবে বাড়ি কি? 4-5 আমার বাসা বিকিরণের আগে দেবে আজকে হলো না ব্যক্তি হলো বিকিরণের আগে অবধি তো কোন দিন কি হচ্ছে? বিকিরণের আগে অবধি বিকিরণ এর আগে পর্যন্ত বাক্য বেশ আচ্ছা এই যে গল্প কোন শেষ হয় না? আমি তো আশাবাদী বসতে দিয়েছে দাদা আমি তোমাদের কথা বলি, তোমাদের পড়া হয় 5:30টায়, তোমরা আসো 5টায়। আমি 8 ঘন্টা বেশি পড়া মানে কি তোমরা আসো 3 ঘন্টা, কি করে তোমাদের ধৈর্য থাকবে? কখনটা পড়ে 5:30টায় পড়া 5 মিনিট আগে আসবা, হ্যাঁ তার আগে এসে উন্নতি করার কোনো প্রয়োজন আজকে নেই। আমি ঠিক টাইমে এসেছি তুমি ঠিক টাইমে এসছো। আমি ও তো 8:30টায় এসছে। আমি আর কোয়ার্টার এই আমি বলে আমি ঠিক টাইমে এসেছিলাম। একদম কোন আরে যদি 1 ঘন্টা আগে আসে 1 ঘন্টা আগে চলে আসে এরা 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে কি করবে তো? আমরা 2 ঘন্টা গেছিলাম
আমরা নিচে বসে গেছিলাম। এক কত নাম্বার পেজ? 66 এক 66 ছেষট্টি না তেষট্টি কি একের পরে দুই এর পরে দেখো 3 4 5 6 হ্যাঁ 1 2 3 4 5 6 সব করে দিয়েছি এক দুই দিছো দাদা? আরে এক থেকে এক থেকে ছয় ছয় পর্যন্ত অবধি 1 সব থেকে আছে। 6 সব দিয়েছি এরপরে হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন শুধুমাত্র এই 10 পুরো হাতি হাতি। এগুলো হচ্ছে ইগলু 14 আর শুধু এগুলো করবো তো দাদা? হ্যাঁ শুধু প্রথমটা তো? না না পুরোটা তাহলে আবার আচ্ছা এরপরে হচ্ছে 22 23 24 24 এর 3টা পয়েন্ট পড়লো 23 দাগানো হয়ে গেছে যারা দাগাতে পারোনি প্রথম থেকে একবার বলছি আমি মিলিয়ে নাও 1 2 3 4 5 6 হয়েছে 10 14 22 23 24 24 শাস্তি দিবা না দাদা, মৌসুমি আমাদের নাম্বার বাড়াবো না দাদা, নাম্বার বাড়াবো শাস্তি দিবা আচ্ছা না, অনেক এই শোনো প্রথম অধ্যায়ের পরীক্ষা শেষ হয়েছে অনেকে ঘুরে বেরিয়েছো আনন্দ করেছো নাম্বার কম হয়েছে ঠিক আছে কিচ্ছু করতে পারি না দ্বিতীয় পরীক্ষাতে শুনে নাও দ্বিতীয় পরীক্ষার সময় মানে এই চ্যাপ্টারে যে পরীক্ষাগুলো হচ্ছে এই খাতাগুলো যেন শূন্য না হয় বাড়িতে পড়াশোনা করতে হবে প্রথম পরীক্ষাটা অল্প অল্প হয়ে গেছে দ্বিতীয় পরীক্ষাতে অল্প অল্প করে পড়তে হবে যারা যারা প্রথম পরীক্ষায় স্কুলে 8 কম পেয়েছো তাদের অবস্থা প্রকৃতই খুবই বাজে তারা বাড়িতে পড়াশোনায় একটু মনোযোগ দাও আর অঙ্কই কত কম পেতে হবে? মানে মানে কত কত অঙ্ক তো 8 কম তাই আচ্ছা যাদের খাতা নাম্বার বাড়ানো বা খাতা দেখানোর কিছু নেই তারা চলে যেতে পারো দাও।